শহরের বুক চিরে। তাতে দুজন প্রেমী যুগল মুক্ত হয়ে এবং আনন্দ চিত্তে নিজেদের সুখ এবং শান্তির মুহূর্তগুলো বেরিয়ে এলো গানের এক মিষ্টি সুর। তবে মুখে সেটা উচ্চারিত না হয়ে মনে মনে গানটা বাজতে লাগলো তার। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, হে জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। চরম উত্তেজনায় অজস্র অনুভূতির আঘাতে একসময় স্থির থাকতে না পেরে হৃদিতাকে একটানে নিজের থেকে ঘুরিয়ে তার উন্মুক্ত কোমল ও ফর্সা কোমরের এক অংশে নিজের বলিষ্ঠ হাত স্পর্শ করালো আরিয়ান। সঙ্গে সঙ্গে প্রচন্ড শিহরণে কেঁপে উঠল হৃদিতা। সেই সাথে হৃদিতা হুমড়ি খেয়ে আরিয়ানের বুকের মধ্যে পতিত হলো। ধীরে ধীরে মাথা উঁচু করে আরিয়ানের চোখে চোখ রাখতে গিয়ে আবারও কেঁপে উঠল হৃদিতা। ওই গভীর সম্মোহনী ও নেশাযুক্ত চোখে চোখ আটকে রাখার সাহস বেশিক্ষণ রইল না হৃদিতার। আরিয়ান হৃদিতার চিবুক ধরে তার দিকে মুখ করালো। দুজন দুজনের দিকে মুহূর্তের পর মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এ এক নেশাক্ত ভালোবাসাময় উষ্ণতম অনুভূতি। দুজন দুজনের অস্বাভাবিক হৃদস্পন্দন তীব্র বৃষ্টির রিনিচিনি শব্দের মাঝেও স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। দুজনের মাঝে তীব্র প্রখর অনুভূতিগুলো সূক্ষ্মভাবে নাড়া দিয়ে উঠছে। আরিয়ান হৃদিতার মুখের সামনে আসা ভেজা চুলগুলোকে সন্তর্পণে কানের পিঠে গুজে দিল। বৃষ্টির অজস্র ফোঁটায় মুক্তোর মতো জলরাশি গড়িয়ে পড়ছে দুজনের চেহারা এবং শরীর জোড়ে। সেদিকে অনিমেষ তাকিয়ে থেকে থেকে দুজন দুজনকে মুগ্ধতার আদলে নতুন রূপে আবিষ্কার করলো। তারপরে আরিয়ানের চোখ গেল হৃদিতার ঠোঁটের ডান করে নিচে থাকা লালচে তিলটার দিকে। আরিয়ান অতি শান্তভাবে নিজের অধর ছোঁয়ালো সেখানে। মুহূর্তে কেঁপে উঠল হৃদিতা। তার দেহের সাথে সাথে পাতলা গোলাপি ঠোঁট জোড়া থরথর করে কাঁপছিল। সেদিকে চোখ পড়তেই আরো বেসামাল হয়ে উঠল আরিয়ান। সম্মোহনীভাবে নিজের লালচে পুরুষালী ঠোঁট জোড়া হৃদিতার কোমল ও গোলাপি ঠোঁট জোড়ার কাছে নিতেই বিকট শব্দে বজ্রপাত হলো কোথাও। সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেল আরিয়ান। হৃদিতা ভয়ে মুখ লুকালো আরিয়ানের প্রশস্ত বুকে। আরিয়ান দুহাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। তারপর মৃদু কণ্ঠে কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমি থাকতে তোমার কোনো ভয় নেই হৃদি। এরপর হৃদিতাকে সামনে এনে চুলগুলো ডান হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে আরিয়ান মৃদু কণ্ঠে বলল, সরি হৃদি। সরি কেন? তোমাকে দেয়া আমার স্পর্শগুলো অনাকাঙ্ক্ষিত ছিল। আমি এখনই তোমাকে এভাবে স্পর্শ করতে চাইনি। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তোমাকে সম্পূর্ণ আমার করে নিতে চেয়েছিলাম, কিন্তু আজকে নিজের বেসামাল অনুভূতিগুলোকে সামাল দিতে ব্যর্থ হয়। বাকিটুকু না বলে থেমে গেল আরিয়ান। হৃদিতা এখন ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান হৃদিতার নরম দুগালে দুহাত রেখে কোমল কণ্ঠে বলল, আমার ছোঁয়াগুলো মোটেও অপ্রীতিকর ছিল না হৃদি। প্রত্যেকটা ছোঁয়া ভালোবাসা ও তীব্র আসক্তিময় ছিল, যা শুধুমাত্র তোমার জন্যই এই হৃদয় জুড়ে বহুকাল ধরে বরাদ্দ। হৃদিতা কিছু না বলে আরিয়ানের দুহাতের উপর নিজের দুহাত রাখলো। কিছুক্ষণ চুপ করে থেকে হৃদিতা বলল, আমিও কেমন যেন এক তীব্র সম্মোহনীয় জগতে চলে গিয়েছিলাম। তোমার ভালোবাসা মিশ্রিত নেশাযুক্ত ওই সম্মোহনী চোখ জোড়া আমাকে সম্পূর্ণরূপে অক্ষম করে তুলেছিল। আমি কিছু বলা বা করার অবস্থায় ছিলাম না। আর তোমার স্পর্শগুলো আবার অপ্রীতিকর লাগেনি। প্রেমিক পুরুষ যখন ভালোবাসাময় হাতছানিতে কাছে ডেকে নেয়, তখন সেখানে নোংরা কোনো উদ্দেশ্য থাকে না। তবে হ্যাঁ, এটা তুমি অবশ্যই ঠিক বলেছ। একে অপরের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকলেও সেটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্রভাবে প্রয়োগ করা উচিত। বাবা আমাকে ছোটবেলায় একটা কথা বলেছিলেন, জানো রীতি? কি কথা আরিয়ান? নারীর দেহ স্পর্শ করার আগে তার মন স্পর্শ করতে হয়। আমি কি তোমার মন স্পর্শ করতে পেরেছি? এই প্রশ্নের উত্তর কি তোমার অজানা? আমার চোখের ভাষা বুঝে নাও, তাহলে বুঝতে পারবে সেখানে এক আকাশ পরিমাণ ভালোবাসা পুঞ্জীভূত হয়ে রয়েছে তোমার প্রতি। তুমি সেই ছোট্ট থাকতেই আমার হৃদয় ও মন স্পর্শ করে ফেলেছিলে আরিয়ান। এখন সেটা প্রচন্ড তীব্র আকার ধারণ করেছে। হৃদিতার তীব্র ভালোবাসা আসক্তিময় চোখে চোখ রেখে প্রচন্ড পুলকিত হয়ে উঠল আরিয়ানের মন। হঠাৎ আরিয়ান মজা করে বলে উঠল, এখন ছেড়ে দিয়েছি তাই বলে ভেবো না এত সহজে আমার কাছ থেকে ছাড় পেয়ে যাবে তুমি। বিয়ের পর তোমাকে সম্পূর্ণ আমার করে নিতে আমি মোটেও এক মুহূর্ত সময় নেব না। আরিয়ানের এমন ঠোঁটকাটা ও লাগামহীন কথায় হৃদিতা প্রচন্ড লজ্জা পেল। সে লাজুক হেসে আরিয়ানের বুকে ধুম করে একটা কিল মেরে বলল,
অসভ্য। হ্যাঁ, শুধুমাত্র তোমার কাছেই অসভ্য। একটা কালো রঙের ট্রাউজার এবং ফুল স্লিভ ধূসর রঙের টি শার্ট পরে বিছানায় বসে রয়েছে আরিয়ান। অপরদিকে তার ঠিক কিছুটা দূরে সাদা ঢোলা সালোয়ার কামিজ পরে রিদিতা চুল মুছতে মুছতে এগিয়ে আসছে। শাড়ির সাথে সাথে সালোয়ার কামিজ পরার অভিজ্ঞতাও আজকে তার কাছে নতুন, কিন্তু প্রয়োজনের সময় যেটুকু পেয়েছে এতেই সে সন্তুষ্ট। আরিয়ান এতক্ষণ ফোন ঘাটছিল, বাড়িতে ফোন দিয়ে তাদের অবস্থার কথা জানাবে এটাই ছিল তার উদ্দেশ্য, কিন্তু এখানে নেটওয়ার্ক একটুও কাজ করছে না। তাই বাধ্য হয়ে ফোনটা একপাশে রেখে রিদিতার দিকে তাকাতেই থমকে গেল আরিয়ান। সদ্য গোসল শেষে ভেজা চুলে অসম্ভব স্নিগ্ধ লাগছে রিদিতাকে। তার কোমল অবধি লম্বা কোকড়ানো ব্রাউন চুলগুলো পিঠময় এবং ঘাড়ের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে ধীর গতিতে রিদিতার দিকে এগিয়ে গিয়ে সাদা তোয়ালেটা তার হাত থেকে নিয়ে নিজে তার চুল মুছে দিতে লাগলো। কি করছো আরিয়ান? তোমার চুল মুছে দিচ্ছি। সেটা তো আমিও করতে পারবো। কথা বলো না। বলে আরিয়ান মনোযোগ সহকারে রিদিতার চুলগুলো ভালোভাবে মুছে দিতে লাগলো। হঠাৎ আধভেজা সাদা কামিজের ফাঁকে রিদিতার হালকা উন্মুক্ত ফর্সা ঘাড়, সেই সাথে সেখানে অবস্থানরত ছোট্ট একটি তিল এবং কামিজের সাথে লেপ্টে থাকা হালকা ভেজা পিঠ দেখে আবারও চোখে নেশা ধরে গেল আরিয়ানের। সাথে রিদিতার চুলের মাতাল করা সুঘ্রাণ তাকে চরমভাবে আকৃষ্ট করতে লাগলো। সে নিজের অজান্তেই রিদিতার চুলে নিজের মুখ গুজে দিল। নিজেকে তার মাতাল আর পাগল পাগল অনুভূত হচ্ছিল। হঠাৎ রিদিতা নড়াচড়াতে তার হুঁশ ফিরে এলো। নিজেকে মনে মনে হাজারবার তিরস্কার করলো সে। আজ কেন বারবার এতটা বেসামাল আর নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে সে? কেন নিজের মন ও হৃদয়কে কন্ট্রোল করতে পারছে না? একসময় রিদিতাকে হালকা দূরে ঠেলে দিয়ে পেছন ঘুরে আরিয়ান গম্ভীর ও শান্ত কণ্ঠে বলল, এভাবে আর কখনো তুমি আমার সামনে আসবে না। সাদা পোশাক এবং ভেজা চুলে তো একদমই নয়। বিয়ের আগ পর্যন্ত যেন এভাবে তোমাকে আমার সামনে আসতে না দেখি। আরিয়ানের কথায় রিদিতা বেশ অবাক হয়ে গেল। সেই সাথে আরিয়ানের এমন গম্ভীর কণ্ঠস্বর ও কথা শুনে অভিমানী হয়ে উঠল রিদিতার হৃদয়। সে অভিমানে গাল ফুলিয়ে বিছানায় বসে পড়ল। আরিয়ান সেটা বুঝতে পেরে রিদিতার সামনের হাঁটু গেড়ে বসে কোমল কণ্ঠে বলল, তোমাকে এভাবে দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না রিদি। চাপা দিয়ে রাখা অজস্র অনুভূতিগুলো চরম উত্তেজিত হয়ে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে চায়। আর আমি চাই না আমার পবিত্র অনুভূতিগুলো তোমাকে কোনো অস্বস্তিদায়ক এবং অপবিত্র অনুভূতি দিক। সেজন্যই তোমাকে এই কথাগুলো বললাম। আমি পবিত্র বন্ধনে তোমাকে বেঁধে সম্পূর্ণ হালাল ভাবে পেতে চাই। তখন নিজের সম্পূর্ণ অনুভূতি আর অধিকার তোমার উপর প্রয়োগ করলেও কোনো দ্বিধা থাকবে না। রিদিতা একমনে আরিয়ানের কথাগুলো শুনে যেতে লাগলো। মুগ্ধতায় ছেয়ে গেল তার মন। ছেলে হয়ে নিজের অনুভূতিকে অপবিত্র করতে চায় না আরিয়ান। চায় না ভালোবাসার মানুষটার প্রতি ন্যূনতম অসম্মানের বহিঃপ্রকাশ ঘটাতে। সম্মান ও ভালোবাসার সাথে নিজের প্রেয়সীকে নিজের করে নিতে চায় আরিয়ান। পরক্ষণে আরিয়ান ট্রাউজারের পকেট থেকে দুটো ছোট বক্স আকৃতির জিনিস বের করলো। একটাতে ডায়মন্ডের কারুকার্য করা সুন্দর একটি লকেট এবং অপরটিতে রিদিতার পছন্দ করা সেই দিনের আকর্ষণীয় ডায়মন্ডের রিং, যেটা আরিয়ান রিদিতার অজান্তেই কিনেছিল। দুটো জিনিস রিদিতার সামনে ধরে আরিয়ান আবেগী কণ্ঠে বলল, এগুলো আজকে ঘোরাঘুরি করার সময় তোমার অজান্তে কিনেছিলাম। তোমার প্রতি আমার ভালোবাসাময় ক্ষুদ্র ও সামান্য উপহার এগুলো। রিদিতা সেগুলোর দিকে এক পলক তাকিয়ে আরিয়ানের চোখে চোখ রেখে বলল, ভালোবাসার উপহার কখনো ক্ষুদ্র ও সামান্য হতে পারে না। ভালোবেসে দেওয়া উপহার অমূল্য, যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। লকেটটি খুলে আরিয়ান রিদিতাকে সেটা দেখালো। লাভ শেপের আকর্ষণীয় লকেটটির একপাশে আরিয়ান এবং অপর পাশে রিদিতার ছবি অ্যাটাচড করা। আরিয়ান নিজের হাতে সেটা রিদিতার গলায় পরিয়ে দিল। তারপর ডায়মন্ডের আংটিটা রিদিতার বাম হাতের মধ্যমা আঙ্গুলে পরিয়ে দিল। সেই হাতে এখনো আরিয়ানের কিছুদিন আগের দেওয়া ডায়মন্ডের মোহনীয় ব্রেসলেটটাও রয়েছে। তারপর সেই হাতে চুমু দিয়ে আরিয়ান পরম আবেগে মোহনীয় কোমল কণ্ঠে বলে উঠল, এই তিনটা জিনিস সর্বদা তোমার কাছে আমার ভালোবাসার স্মৃতি বহন করবে। আমি যখন যেখানেই থাকি না কেন, যখনই এই জিনিসগুলোর প্রতি তুমি দৃষ্টি রাখবে, হাত বুলাবে, তখনই আমাকে অনুভব করবে। তখন মনে হবে আমি সব সময় তোমার পাশেই আছি, আত্মার মতোই মিশে আছি তোমার দেহ হৃদয় জুড়ে। কথাগুলো শুনে দৃষ্টি ছলছল করে উঠল রিদিতার। হঠাৎ সে একটা অবাক কাণ্ড করে বসলো। হুট করে আরিয়ানের দুগালে দুটো চুমু খেয়ে বসলো। আরিয়ান অবাক হবে নাকি খুশি হবে সেটাই বুঝতে পারছে না। পরবর্তীতে খুশি হয়ে রিদিতাকে আলতোভাবে জড়িয়ে ধরলো। তুমি যে আমাকে এত উপহার দিলে, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। কে বলেছে কিছুই দিতে পারোনি? হৃদি নামক গোটা সুখের পৃথিবীটাকেই তো তুমি দিয়ে দিয়েছো আমায়, যেখানে আমার অনুভূতি ও ভালোবাসার মহাসমুদ্র লুকায়িত রয়েছে, যেখানে আমার সুখ ও শান্তি বিরাজমান, যেখানে আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন প্রতিনিয়ত স্পন্দিত হয়, যেখানে আমার গোটা পৃথিবীটাই জীবনটাই আবদ্ধ, সেই সমস্ত তুমিটাই তো আমার। সেখানে তুমি কিভাবে বলছো আমাকে কিছু দিতে পারোনি?
স্বামী স্ত্রী পরিচয়ের রিসোর্ট ভাড়া নেওয়ায় আরিয়ান আর রিদিতার থাকার জন্য রুম নিতে হয়েছে একটা। আলাদা আলাদা রুম নিলে ম্যানেজার ও স্টাফদের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে, তাই বাধ্য হয়ে একটা রুমের ব্যবস্থা করতে হলো আরিয়ানকে। রাতের খাওয়া দাওয়া সেরে আরিয়ান ঠিক করলো রিদিতা বিছানায় ঘুমাবে আর সে কাউচে ঘুমাবে, কিন্তু আরিয়ান কষ্ট করে সারা রাত কাউচে ঘুমাবে সেটা নিয়ে রিদিতার ঘোর আপত্তি। অবশেষে ঠিক হলো বড় বিছানার মাঝখানে বরাবর প্রকাণ্ড কোলবালিশটা রেখে দুজন দুপাশে ফিরে ঘুমাবে। হলো তাই। ক্লান্ত শ্রান্ত রিদিতা চোখ বুজে মুহূর্তেই ঘুমিয়ে পড়ল। আরিয়ান ভালো করে তার শরীরে কাঁথা টেনে দেয়, মাথায় অনেকক্ষণ হাত বুলিয়ে দিয়েছে। ইতিমধ্যে মেয়েটা অনেকবার হাঁচি দিয়েছে, সেটা দিয়ে আরিয়ানের দুশ্চিন্তার শেষ নেই। এদিকে রিদিতার মুখটা অজান্তে আরিয়ানের দিকে ফিরানো ছিল, কিন্তু আরিয়ানের চোখে আজ ঘুম নেই। ট্রাউজারের পকেট থেকে একটা জিনিস বের করে হাত উঁচু করে সেদিকে চেয়ে রইল আরিয়ান। রিদিতার খুলে যাওয়া ডান পায়ের নুপুরটার দিকে একমনে চেয়ে থেকে মৃদু হেসে চুমু খেলো সেটাতে। তারপর রিদিতার মুখের দিকে নিষ্পলক ও বিমুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল। মুহূর্তের পর মুহূর্ত, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ আরিয়ানের রিদিতাকে দেখা শেষ হয় না। তার চোখের তৃষ্ণা যেন কিছুতেই মেটে না, অসম্ভব ভালো লাগা। সারা রাত রিদিতার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে শেষ রাতে ঘুমে চোখ জোড়া লেগে এসেছিল আরিয়ানের। সকালবেলা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই আরিয়ান নিজের বুকের উপর ভারী কোনো কিছুর অস্তিত্ব অনুভব করলো। জানালার ফাঁক গলিয়ে সকালের মিষ্টি রোদ্দুর তার চোখে মুখে এসে পড়েছে। পিটপিট করে চোখ জোড়া খুলতেই নিজের প্রশস্ত বুকে রিদিতার ঘুমান্ত মায়াবী মুখটা দেখে অদ্ভুত প্রশান্তি এবং ভালো লাগায় ভরে গেল তার সমস্ত দেহ মন। ঠোঁটে হাসি রেখা ঝুলিয়ে রিদিতার গালে হাত রাখতেই চমকে উঠল আরিয়ান। রিদিতার শরীর বেশ গরম হয়ে আছে, সেই সাথে তার বুকে রিদিতার উত্তপ্ত ঘন নিঃশ্বাস পড়ছে। বুকের ভেতর কেমন অদ্ভুত মোচড় দেওয়া শুরু হয়েছে তার। তবুও সে রিদিতাকে ঘুম থেকে জাগালো না, বরং নিজের দুহাত দিয়ে আলতোভাবে তাকে জড়িয়ে ধরে অপলক সে ঘুমান্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। বেলা 12টা নাগাদ খান ম্যানশনে ফিরল আরিয়ান ও রিদিতা। মূল ফটকের সামনে মিসেস শায়লা খান ও রেজা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশি অবাক হলো না আরিয়ান। সে আগেই তাদেরকে ফোন করে তাদের অবস্থার কথা জানিয়ে রেখেছিল। এতক্ষণ তারা দুজন মিলে আরিয়ান ও রিদিতার অপেক্ষাই করছিল। রিদিতাকে ধরে ধরে অতি সাবধানে সিঁড়ি ভেঙে উপরে উঠল আরিয়ান। মিসেস শায়লা রিদিতাকে এক সার্ভেন্টকে বলে রুমে পাঠিয়ে দিলেন। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, এখনো তোমাদের এঙ্গেজমেন্ট হয়নি আরিয়ান, তাই এখন ওকে নিয়ে এভাবে বেখেয়ালি ভাবে ঘুরে বেড়ালে সেটা মোটেও ভালো দেখায় না। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা আমিও জানি মা। আমি শুধু ওকে ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম, দ্যাটস ইট। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বাড়ি ফিরতে এতটা লেট হয়ে গেল। মিসেস শায়লা খান আরো কিছু বলতে নিবেন, তার আগে রেজা চৌধুরী তাকে থামিয়ে দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, তোমাকে বাড়তি চাপ নিতে হবে না আরিয়ান। আমি জানি তুমি কেমন। আমার মেয়েকে খুব দীর্ঘ সময় কাছে না পেলেও আমি জানি সে কেমন, তাই তোমাকে এই বিষয়ে এক্সপ্লেন করতে হবে না। আমি তোমাদের অবস্থাটা বুঝতে পেরেছি। অনাকাঙ্ক্ষিত ভেবে ঘটনা ঘটেছে সেটাও বুঝতে পেরেছি। তোমাদের দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই সেটা সম্পর্কেও শতভাগ নিশ্চিত আমি। তাই এই ব্যাপার নিয়ে আর তোমাকে চাপ নিতে হবে না। যা হয়েছে সব ভুলে যাও, কিন্তু নেক্সট টাইম এসব ব্যাপার নিয়ে একটু সাবধান থেকো। আরিয়ান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ভিতরে চলে গেল। বিছানায় গায়ে কম্বল টেনে জবুথবু হয়ে শুয়ে রয়েছে রিদিতা। ফর্সা মুখটা কেমন কালচে বর্ণ ধারণ করেছে, চোখ দুটো তার বন্ধ, নিঃশ্বাস কিছুটা ঘন ভারী হয়ে এসেছে। হঠাৎ মাথায় পরিচিত কারো হাতের স্পর্শ পেয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো রিদিতা। পরিচিত প্রিয় মানুষটিকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। আরিয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার শরীরে তো জ্বর এসেছে রিদি, জ্বরে গায়ে একদম পুড়ে যাচ্ছে। রিদিতা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, কিছু না, মেডিসিন নিয়েছি, দ্রুত সেরে যাবে। রিদিতার কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, এজন্য আরিয়ানের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। ও দ্রুত ওয়াশরুমে গিয়ে একটা ছোট কাপড়ে পানি ভিজিয়ে এনে সেটা ভাঁজ করে রিদিতার মাথায় জলপট্টি দিয়ে দিল। সাথে সাথে চোখ বুজিয়ে এলো রিদিতার। আরিয়ান থামলো না, একটা বাটিতে করে পানি দিয়ে ক্রমাগত জলপট্টি নতুন করে ভিজিয়ে নিয়ে রিদিতার মাথায় দিতে লাগলো সে। মুখ গলা পানি দিয়ে ভালো করে মুছিয়ে দিল। রিদিতা তখন জ্বরের ঘোরের মধ্যে চলে গেল। জ্বরের ঘোরে তপ্ত মাদকতাময় কণ্ঠ নিয়ে রিদিতা আরিয়ানকে ডাকলো। আরিয়ান। আরিয়ান রিদিতার হাত শক্ত করে ধরে রেখে বিচলিত কণ্ঠে বলল, বলো রিদি, ভীষণ কষ্ট হচ্ছে তোমার? রিদিতা সেই একই কণ্ঠে বলল, এতক্ষণ হচ্ছিল, এসে পড়ায় এখন ভালো লাগছে। এত জ্বর তোমার, আমাকে, মাকে কিংবা কাউকে কোনো কিছু বলনি কেন? আমার চোখ সারাক্ষণ তোমাকে খুঁজছিল, তাই আর কাউকে কিছু বলা হয়ে ওঠেনি। তারপর আরিয়ান নিজে আফসোস করে বলে উঠল,
কেন যে তোমাকে ফেলে শান্তর কথায় ভার্সিটিতে ফর্ম আনতে চলে গিয়েছিলাম, না গেলে এইভাবে তোমাকে কষ্ট পেতে হতো না। বাধ্য হয়ে ভার্সিটিতে গেলেও আরিয়ান মন সারাক্ষণ হৃদিতার পানেই পড়েছিল। মনে হচ্ছিল সব ছেড়ে ছুড়ে বাতাসের গতিতে হৃদিতার কাছে ছুটে আসার। হৃদিতা আরিয়ানের হাত শক্ত করে ধরে সম্মোহনী কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কোথাও যেও না আরিয়ান, সব সময় আমার কাছে থেকো। তুমি দূরে গেলে আমার বড্ড ভয় করে। আরিয়ান হৃদিতার মাথায় আলতো চুমু খেয়ে সেখানটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কোথাও যাচ্ছি না দিদি, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তুমি একদম ভয় পাবে না, বুঝেছো? আমি আছি তোমার কাছে সারা জীবন। হৃদিতা স্বস্তিতে চোখের পাতা বুজে ফেলল। চোখের পাতা এক অদ্ভুত শান্তিতে ভারী হয়ে আসছে। ভারী হয়ে থাকা নিঃশ্বাস ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়ে এলো। আরিয়ানের স্পর্শ আলিঙ্গন পেয়ে উত্তপ্ত দেহ এবং মস্তিষ্ক দ্রুত ঘুমের জগতে পাড়ি জমালো। আরিয়ান তখনও হৃদিতার মাথায় ক্রমাগত জলপট্টি দিয়ে যাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হৃদিতার ফর্সা মুখটা এই মুহূর্তে আরক্তিম বর্ণ ধারণ করেছে। সেখানে নিজের আলতো স্পর্শ এঁকে দিয়ে ঘুমান্ত ও নিষ্পাপ চেহারার হৃদিতার দিকে ভালোবাসার দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে রইল আরিয়ান। সকালবেলা কারো চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল খান ম্যানশনের সবার। কোনো এক মহিলা অনবরত ডাকাডাকি করে যাচ্ছে। মিসেস শাইলা ড্রয়িং রুমে এসে অবাক হয়ে গেলেন। তার একমাত্র ননদ ও তার মেয়ে এসেছে। এতগুলো বছর যাদের কোনো খোঁজখবর ছিল না, এমনকি তাদের চরম দুঃসময়ে তাদেরকে পাশে পাওয়া যায়নি, হঠাৎ আজ তাদের আগমন দেখে মিসেস শাইলা একই সাথে অবাক এবং রাগান্বিত হলেন। তড়িৎ বেগে সিঁড়ি থেকে নেমে আরিয়ানের ফুফুর কাছে গেলেন। তুমি এখানে এতদিন পর কেন এসেছো? ভাবি, আমি তোমার একমাত্র ননদ হই, এতদিন পরে আসলাম আর তুমি এভাবে কথা বলছো? তো কিভাবে কথা বলবো? যখন তোমার ভাই মারা গিয়েছিল তখন এসেছিলে? যখন আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তখন এসেছিলে? যখন আমার দুঃসময়ে রেজাবাই ছাড়া আর কেউ পাশে ছিল না তখন এসেছিলে? অথচ এই তোমাদেরই আমার স্বামী কত ভাবে সাহায্য করেছিলেন। তোমার স্বামীর বিজনেস তৈরি করতে আমার স্বামীর ভূমিকা মানে তোমার একমাত্র ভাইয়ের ভূমিকায় মুখ্য ছিল। যখনই নিজেদের স্বার্থ হাসিল হয়ে গেল তখনই সব ভুলে গেলে। আপন ভাই ছিল না বলে তার সাথে এমনটা করতে পারলে। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি মাথা নিচু করে ফেলল। তার চোখ মুখ জুড়ে স্পষ্ট অনুতাপ আর অনুশোচনার ছাপ। পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী যুবতী মেয়েটাও আসার পর থেকে মাথা নিচু করে রেখেছে। সে তার মায়ের কাজের জন্য লজ্জিত, অনুতপ্ত। আসলে তার মামের দুঃসময়ে সেও তার বাবা পাশে থাকতে চেয়েছিল, কিন্তু তার মা অতিরিক্ত লোভী হওয়ার কারণে তাদেরকে বাধ্য হয়ে দেশত্যাগ করতে হয়। মিসেস শাইলা তাদেরকে চুপ থাকতে দেখে পুনরায় বললেন, দেখো সাদিকা, আমি আর কথা বাড়াতে চাই না। আমার চরম দুঃসময়ে যখন তোমাদেরকে পাশে পাইনি, এখন তোমাদেরকে দিয়ে আমার কি হবে? তোমরা এখানে আর দাঁড়িয়ে না থাকলেই আমার জন্য ভালো হবে। আর কোনো দিনও এই বাড়িতে পা রাখার দুঃসাহস করবে না। আচমকা যুবতী মেয়েটি মিসেস শাইলার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মামি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের দুঃসময় তোমাদের পাশে থাকার। আমি আর আমার আব্বু অনেক করে চেয়েছিলাম তোমাদের সাথে দেখা করার, কিন্তু আম্মুর জোরাজোরিতে আমাদেরকে বাধ্য হয়ে ইটালিতে চলে যেতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, এই অনুতাপ আর অনুশোচনায় আমি আর আব্বু একটা দিনও ভালো থাকিনি। আম্মুরও এতদিন পরে বোধহয় হয়েছে, তাই বাংলাদেশে আসতেই আমাকে নিয়ে তোমার কাছে ছুটে এসেছে। প্লিজ মামি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মিসেস শাইলার মন কিছুটা নরম হলো। তিনি মেয়েটিকে টেনে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করে বলতে লাগলেন, তোর আর তোর বাবার প্রতি আমার কোনো রাগ অভিযোগ নেই। আমি জানি তোরা কতটা কোমল হৃদয়ের, কিন্তু তোর মা তোদেরকে যেমন আমাদের থেকে আলাদা করেছে তেমনি আমাদের খারাপ সময়েও আমাদের পাশে থাকেনি। জানিস তো বিপদের সময় প্রিয়জনদের একটু সহানুভূতি আর সঙ্গ কতটা কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু সেটা তোর মা বুঝেও বুঝতে চায়নি। তাও আমি তোদের প্রতি মনে আর কোনো ক্ষোভ পোষণ করে রাখবো না, মাফ করে দিলাম তোদেরকে। মেয়েটির চোখ মুহূর্তে খুশিতে চকচক করে উঠল। মিসেস শাইলার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে পুনরায় তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আই লাভ ইউ মামি, লাভ ইউ ভেরি ভেরি মাচ। তুমি অনেক ভালো, তোমার কোনো তুলনা হয় না। মিসেস শাইলা মেয়েটিকে ছাড়িয়ে মুচকি হেসে বললেন, তোর বাবা আসেনি রে রুহি? আসলে বাবা ইটালিতে বিজনেসের একটা কাজে আটকে গেছে, কিন্তু কথা দিয়েছে
আগামী শুক্রবারে ঠিকই চলে আসবে। আরিয়ান ভাইয়া কোথায় মামি? এখন কেমন আছে সে? মিসেস শায়লা সন্তুষ্টর হাসি হেসে বললেন, আয়, তোকে আরিয়ান সহ আরো একজনের সাথে দেখা করাবো। সাদিকা বেগম সেখানে মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছিলেন। মিসেস শায়লা তার দিকে এগিয়ে গিয়ে হাসি দিয়ে বললেন, তুমি এখানে আবার দাঁড়িয়ে আছো কেন? ভাইয়ের বাড়িতে এসেছো, ভিতরে যাবে না? সাদিকা বেগমের চোখ ছলছল করে উঠল। এত কিছুর পরও মিসেস শায়লা তাকে আপন করে নিলেন দেখে খুশিতে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের ভাবিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিসেস শায়লা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। যতই হোক একসময় এই মহিলাটিকে সে নিজের ছোট বোনের মতো আদর করত। আরিয়ান রিদিতার রুমে সোফায় বসে বই পড়ছিল। একটু পরপর দৃষ্টি নিক্ষেপ করে করে রিদিতার দিকে খেয়াল রাখছে সে। দুদিন ধরে প্রায় নির্ঘুম থেকে থেকে এখন তার চোখ জোড়া ঘুমে বুঝে আসতে চাচ্ছে, কিন্তু অবুঝ মন রিদিতাকে চোখে চোখ রাখার দারুণ আপাতত সেই ইচ্ছে সায় দিচ্ছে না। রিদিতা অনেকবার তাকে বিশ্রাম এবং ঘুম দেওয়ার কথা বললেও সে কথা কানে তোলেনি আরিয়ান। রিদিতা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। সে মনোযোগ দিয়ে একটা স্কেচ আঁকছে। রিদিতা এখন অনেকটা সুস্থ, তার জ্বর প্রায় পুরোপুরি কমে গিয়েছে। হবেই নাই বা কেন? পুরো রাত আরিয়ান নির্ঘুম থেকে তার ভীষণ খেয়াল রেখেছে। মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী রিদিতার জ্বরের ব্যাপারে কিছুই জানে না। রিদিতা নিজেই তাদেরকে জানাতে নিষেধ করেছিল। তখনই মিসেস শায়লা একজন মধ্যবয়স্ক মহিলা আর একজন তরুণীকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। আরিয়ান বইটা বন্ধ করে ভালোভাবে উঠে বসলো। রিদিতাও স্কেচ আঁকা বন্ধ করে সোজা হয়ে বসে সামনের দিকে তাকালো। অনেকক্ষণ ধরে তারা নিচে কথাবার্তা আর চেঁচামেচির শব্দ শুনছিল, কিন্তু তারা কেউ সেটা পাত্তা দেয়নি। ওরা কেউ কিছু বলার আগে মিসেস শায়লা সাদিকা বেগম ও রুহিকে দেখিয়ে বললেন, এ হলো তোর একমাত্র ফুফি, আর ও হলো তোর ফুফির একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস রুহি। আরিয়ান হেসে বলল, আরে মা, তুমি এমন ভাবে পরিচয় করাচ্ছ যেন আমি ওদেরকে চিনি না। আমার ফুপ্পি এবং রুহির কথা বেশ ভালোভাবেই মনে আছে। বলেই সাদিকা বেগম এবং রুহির সাথে কুশল বিনিময় করলো আরিয়ান। তারপর মিসেস শায়লা রিদিতাকে দেখিয়ে বললেন, আর এই মিষ্টি মেয়েটি হলো আমার হবু পুত্রবধূ হুমায়রা চৌধুরী রিদিতা, ডক্টর রেজা চৌধুরীর একমাত্র মেয়ে। মিসেস শায়লার কাছ থেকে হবু পুত্রবধূ কথাটা শুনে রিদিতা লজ্জায় মিলিয়ে গেল। মিসেস শায়লা যে তাকে পুত্রবধূ বানাবেন সেটা সে জানত, কিন্তু আজ এভাবে সবার সামনে সরাসরি হবু পুত্রবধূ বলাতে সে কিছুটা অবাক আর সাথে লজ্জাও পেল। এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে গেল তার দেহ মনে। আরিয়ান ওর অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলো। সে আপাতত তার ও রিদিতার এঙ্গেজমেন্ট ও বিয়ের কথা না জানালেও এটা নিশ্চিত যে রিদিতার সাথে তার অচিরে এঙ্গেজমেন্ট এবং বিয়ে হবে। এজন্য এক অদ্ভুত ভালো লাগায় তার মন সবসময় ফুরফুরে থাকে। রিদিতা সাদিকা বেগম এবং রুহির সাথে পরিচিত হয়ে তাদের সাথে কুশল বিনিময় করলো। আরিয়ান ও রিদিতার আন্তরিকতা পূর্ণ আচরণে সাদিকা বেগম ও রুহি বেশ সন্তুষ্ট ও খুশি হলো। তবে মিসেস সাদিকা বেগম কিছুটা মনক্ষুণ্ণ হলেন যেন। তিনি রুহির সাথে আরিয়ানের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রুহি আরিয়ানকে পছন্দ করে কিনা সেটা তিনি জানেন না। তবে রুহির হাবভাবে তেমন কিছু মনে হলো না। সে উল্টো রিদিতা আরিয়ানকে কংগ্রাচুলেট করতে লাগলো। রিদিতাকে জড়িয়ে ধরে তার সাথে দুনিয়ার কথা জুড়ে দিল, যেন সে তার কতদিনের চেনা পুরনো বান্ধবীকে পুনরায় ফিরে পেয়েছে। রিদিতাও খুব মিশুক স্বভাবের, তাই সেও খুব সহজেই মিশে গেল রুহির সাথে। দুজনের এমন বন্ধুত্ব দেখে সবাই বেশ খুশি হলো। রুহি আহ্লাদিত কণ্ঠে রিদিতাকে উদ্দেশ্য করে বলে উঠল, ওয়াও, আমার হবু ভাবিটা কত সুইট, একদম চাঁদের মতো দেখতে মুখখানা। মাশাল্লাহ, কারণ নজর না লেগে যায়। আরিয়ান ভাইয়া ভীষণ লাকি তোমাকে পেয়ে, আর তুমিও ভীষণ লাকি আরিয়ান ভাইয়ার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছ। রিদিতা মৃদু হেসে রুহির গাল টিপে দিয়ে বলল, তুমিও দেখতে খুব সুন্দর রুহি, সেই সাথে ভীষণ সুইট। দোয়া করি তুমিও যেন তোমার মনের মতো একজন জীবন সঙ্গী খুঁজে পাও। আরিয়ানকে চুপ থাকতে দেখে রুহি হঠাৎ বলে উঠল, এ কি আরিয়ান ভাইয়া, তুমি কথা বলছো না কেন? আমাকে তুমি ভুলে গেলে? আরিয়ান উঠে এসে রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছোট্ট মিষ্টি বোনটাকে আমি কি করে ভুলতে পারি? তোর এই ভাইটার কথা মনে ছিল না এতদিন? এই কথা শোনা মাত্রই রুহির মুখটা পানসে হয়ে গেল। একটা অপরাধ বোধে সে ভর করলো তার মধ্যে। আরিয়ান সেটা বুঝতে পেরে মুস্কি হেসে বলল, আরে ধুর পাগলি, মজা করছিলাম। রুহি তবু অপরাধী কণ্ঠে বলল, আমি তোমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইনি আরিয়ান ভাইয়া। তোমাদের দুঃসময় তোমাদের পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু সময় ও পরিস্থিতির চাপে আর সেটা হয়ে ওঠেনি। এজন্য মনে মনে আমি বেশ অনুতপ্ত। আমি জানি তোর মনটা কেমন, তাই তোকে এক্সট্রা এক্সপ্লেইন দিতে হবে না। আর এসব কথা ভেবে কষ্ট পাস না। আচ্ছা, এখন রুমে যা। তোরা অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর,
পরে অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়া যাবে। মিসেস শাইলা ও সাদিকা বেগমের সাথে রুহি চলে যেতে রিদিতা আরিয়ানের কাছে এলো। আরিয়ানের মুখের দিকে লজ্জামাখা মুখে তাকিয়ে বলল। আজকে মামুনি আমাকে কি বলে ডাকলো? আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর খুব সুন্দর একটা হাসি দিয়ে রিদিতার গাল ধরে বলল। সম্বোধনটা একদম ঠিকই মানিয়েছে তোমার সাথে। তুমি আমার মায়ের ভবিষ্যৎ পুত্রবধূ আর আমার। এতটুকু বলে আরিয়ান থেমে গেল। রিদিতা ব্যাকুল কণ্ঠে বলল। তোমার কি আরিয়ান? এখন বলবো না, বিয়ের পরে ওই নামটা ধরে রাখবো। তবুও তোমার মুখে একবার আমি ওই ডাকটা শুনতে চাই আরিয়ান, প্লিজ একবার বলো। আরিয়ান রিদিতার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থেকে ভালোবাসাময় কণ্ঠে বলল। বউ। আকাশে আজ বড়সড় পূর্ণিমার চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে গেছে চারপাশ। ছাদের একপাশে শিউলি ফুলের গাছটা থেকে মনোমুগ্ধকর সুঘ্রাণ ভেসে আসছে। মৃদুমন্দ বাতাসে চারদিক ভরে গেছে। এই মনোমুগ্ধকর পরিবেশে দোলনায় বসে আরিয়ান গিটারের টুংটাং আওয়াজ বের করছিল। নিজের মনে মনে গানের কিছু কলি ভাঁজ করে সেগুলোতে সুর দেওয়ার চেষ্টা করছে। তখনই সাদা লম্বা গোল গাউনে ছাদে আগমন ঘটল রিদিতার। সে কোনো কথা না বলে আরিয়ানের পেছনে দোলনায় হাত রেখে দাঁড়িয়ে রইল। আরিয়ানের সাথে সাথে রিদিতার উপস্থিতি টের পেয়ে গেল। রিদিতার শরীর থেকে সবসময় একটা অন্যরকম মিষ্টি সুঘ্রাণ আসে। সেই সুঘ্রাণের সাথে রিদিতার গায়ের ঘ্রাণ আরিয়ানের খুব ভালো করে চেনা আছে। সে গিটার বাজানো থামিয়ে পেছনে তাকিয়ে দেখলো চাঁদের আলোয় চকচক করতে থাকা রিদিতার মায়াবী মুখটা। চন্দ্রকিরণে একদম চন্দ্রকন্যার মতোই লাগছিল তাকে। এই একটা মুখের দিকে তাকিয়ে সে অনন্তকাল পাড়ি দিতে পারবে। আরিয়ান মুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে থাকলো সে মিষ্টি ও মায়াবী চেহারার অধিকারী অষ্টাদশ রমণীটির দিকে। কি হলো, থামলে কেন? পাশে এমন একটা অনিন্দ সুন্দরী শুভ্রপরী দাঁড়িয়ে থাকলে অন্য কাজে মনোযোগ আসে। রিদিতা হেসে দোলনায় আরিয়ানের পাশের জায়গাটায় বসলো। তখন আরিয়ান কিছুক্ষণ রিদিতার পানে তাকিয়ে থেকে শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল। তোমাকে না মানা করেছিলাম সাদা পোশাক পরে আমার সামনে না আসতে? রিদিতা আমতা আমতা করে বলল। না মানে মনে ছিল না। আরিয়ান রিদিতার হাতটা ধরে স্বাভাবিক ও কোমল কণ্ঠে বলল। সাদা পোশাকে তোমাকে দেখলে এই দুনিয়ার কোনো নারী মনে হয় না, মনে হয় স্বর্গলোক থেকে আগত কোনো এক অপ্সরা, অপরূপা অপ্সরী তুমি। তোমাকে ওই অবস্থায় দেখলে আমার ঘোর লেগে যায়। অদ্ভুত আসক্তিতে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। নিজেকে তখন আমি নিয়ন্ত্রণ করতে পারি না। রিদিতা কোনো কথা না বলে চুপ করে আরিয়ানের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চাঁদের আলোয় এই সুদর্শন পুরুষটাকে আরো অসম্ভব সুদর্শন লাগছে রিদিতার চোখে। আরিয়ান আবার বলতে শুরু করলো। জানো দিদি, গানের মাঝে আমি যেমন আমার অস্তিত্ব খুঁজে পাই, তেমনি তোমার মাঝে আমি আমার প্রাণ খুঁজে পাই। এই দুইটা সত্তা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুমিহীন আমি যেন সুরবিহীন কোনো গান, নিশ্চল আত্মহীন দেহ। এমন মনে হয় তোমার আর আমার অনন্ত কালের সম্পর্ক, যেন 1000 বছর ধরে আমি তোমাকে চিনি। আমরা দুজন অমর চির সাথী। আরিয়ানের ঘোল লাগালো কথা শুনে রিদিতা আরিয়ানের অপর হাতটা শক্ত করে ধরে কাঁধে মাথা রাখলো। এখানে যেন তার পরম শান্তি, তার বেঁচে থাকার প্রিয় আশ্রয়স্থল। খুবই ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠে রিদিতা বলল। ভালোবাসি তোমাকে আরিয়ান। আরিয়ান মুচকি হাসলো। সে রিদিতার হাত দুটো আরো শক্ত করে ধরে রেখে ফিসফিস করে বলল। ভালোবাসি তোমায় দিদি, প্রচন্ড বেশি। এভাবে মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু কারো কোনো সাড়া পাওয়া যায় না। যেন এর চেয়ে শান্তির মুহূর্ত পৃথিবীতে আর কিছুই নেই। এভাবেই তারা কাটিয়ে দিতে পারবে যুগের পর যুগ। নীরবতা ভেঙে রিদিতা আরিয়ানকে উদ্দেশ্য করে বলল। তুমি আবারও গান গাওয়া শুরু করো আরিয়ান। পড়াশোনার পাশাপাশি তুমি চাইলে একজন প্রফেশনাল সিঙ্গার হতে পারবে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমি খ্যাতি লাভের জন্য সিঙ্গার হতে চাই না দিদি, আমি ভালো থাকার জন্য গান গাই। গানের মাঝে নিজের অস্তিত্ব আর তোমাকে খুঁজে পাই আমি। রিদিতা মাথা উঠিয়ে বলল। তোমার গানের গলা অসাধারণ। সকলের মাঝে এই গানের গলা ছড়িয়ে দাও তুমি। যশ খ্যাতি আর সম্মানের জন্য নয়, লাখো কোটি মানুষের শান্তি দেওয়ার জন্য গান গাইবে তুমি। কি পারবে না? আরিয়ান রিদিতার দিকে তাকিয়ে দুহাতে ওর নরম গাল স্পর্শ করে কোমল কণ্ঠে বলল। যদি তুমি পাশে থাকো তাহলে আজীবন গাইবো। তুমি আমার অনুপ্রেরণা। আর আমি যদি সব সময় না থাকি? রিদিতার কণ্ঠে আশঙ্কা। হঠাৎ এ ধরনের কথা শুনে আরিয়ান ভীষণভাবে চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন সাময়িক সময়ের জন্য থেমে গেল। হৃৎপিণ্ডে অদ্ভুত একটা তীব্র চাপ অনুভব করল সে। হৃদিবিহীন সে নিজেকে, নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারে না। সেখানে তাকে ছাড়া বেঁচে থাকার তো প্রশ্নই ওঠে না। তার ভেতরটা মনের অজান্তেই দুমড়ে মুচড়ে গেল কিছু মুহূর্তের জন্য।
নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ করে সে হৃদিতাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরল। চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। হৃদিতা থমকে গেল। আরিয়ান শান্ত অথচ চাপা কষ্টে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না দিদি, কখনো না, কোনো দিনও না। তুমি না, আমি অস্তিত্বহীন। তোমাকে ছাড়া আমি কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। এটা সাময়িক সময়ের কোনো আবেগ নয় যে কিছুদিন পরেই তা মিটে যাবে। এই আবেগ অনন্তকালের, চিরকালের। তুমি এই ধরনের কথা আর কখনো বলবে না আমার সামনে। বলে আরিয়ান নীরবভাবে অশ্রু বিসর্জন করতে লাগলো। সে এভাবে কখনোই কাঁদে না। ছোটবেলায় মা বাবার ঝগড়া দেখে দেখে বড় হতে থাকায় তার মনটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেছিল। এরপর বাবার মৃত্যুর সময় কেবল বুক ফেটে কান্না এসেছিল তার। এরপর শত কষ্টেও চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে না তার। সেই ছেলে আজ তৃতীয়বারের মতো তার প্রিয়তমাকে হারানোর ভয়ে কাঁদছে। হৃদিতার চোখেও অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আরিয়ানের কষ্টে তারও বুকটা ফেটে যাচ্ছে। সে এতটা ভেবেচিন্তে কথাটা বলেনি, কিন্তু এখন বুঝতে পারলো তার কথাটা বলা একদম উচিত হয়নি। আরিয়ানকে ইচ্ছাকৃতভাবে ন্যূনতম কষ্ট সে কখনো দিতে চায় না। আরিয়ানের হাত দুটো শক্ত করে ধরে কোমল কণ্ঠে হৃদিতা বলল, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না আরিয়ান। অসম্ভব ভালোবাসি তোমাকে। মরণ যদি হয়, মরণের পরেও আমার আত্মা বলতে থাকবে ভালোবাসি আরিয়ান। দুজন একে অপরকে জড়িয়ে ধরে দুজনের কাঁধে মাথা রেখে বসে রইল। পিনপতন নীরবতার মাঝে দুটি হৃদয়ের হৃদস্পন্দন যেন তীব্র গতিতে বেড়ে চলেছে। নীরবতার মাঝেও হাজারো কথা বিনিময় হয়ে যাচ্ছে হৃৎপিণ্ডের ধুকপুকানির মাধ্যমে। দুটি পবিত্র আর সত্যিকারের ভালোবাসার এই অনিন্দ্য সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে রইল আকাশে জল জল করতে থাকা শুভ্র রূপালী চাঁদ এবং হাজারো লক্ষ তারা। ধীরে ধীরে তারাও মেঘের আড়ালে লুকাতে লাগলো, যেন তাদের নজর না লেগে যায় এই অসামান্য ভালোবাসা ও প্রেম অনুভূতির প্রতি। সকাল থেকে মিসেস শায়লার সাদিকা বেগমের সাথে রান্নাঘরের কাজে লেগে আছে হৃদিতা। সাথে রুহিও আছে। তাদের উদ্দেশ্য হলো আজকে নিজেদের হাতে রান্না করে ফ্যামিলির মানুষগুলোকে খাওয়ানো। অনেকদিন হলো নিজের হাতে রান্না করে প্রিয় মানুষগুলোকে খাওয়ানো হয় না। হৃদিতাকে আজকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। রান্নার ব্যাপারে সে একদমই অনভিজ্ঞ এবং অপটু, তবুও নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ভালো করে রান্না করার জন্য। আরিয়ানের প্রিয় সর্ষে ইলিশ, গরুর মাংসের কালা ভুনা আর বাসন্তী পোলাও রান্না করবে সে নিজের হাতে। একথা মিসেস শায়লাকে স্পষ্টভাবে বলে দিয়েছে সে। মিসেস শায়লাও হাসি মুখে মেনে নিয়েছেন। দূর থেকে আরিয়ান লক্ষ্য করে যাচ্ছে সবটা। খুব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রেয়সীকে। ব্যস্ত ভঙ্গিতে ঘরমাক্ত চেহারায় অন্যরকম লাগছে তার হৃদিকে। তবে চেহারায় একটা অন্যরকম মাধুর্য ও লাবণ্যতা এসেছে। এই নতুন রূপেও হৃদিতাকে অপরূপ সুন্দরী মনে হচ্ছে আরিয়ানের কাছে। বারবার ভীষণভাবে প্রেমে পড়ে যাচ্ছে মেয়েটার প্রতি। আরিয়ান নিজের বুকের বাপাশে হাত দিয়ে আনমনে মাদকতাময় কণ্ঠে কাতরভাবে বলে উঠল, হৃদি, তোমাকে একেবারে আমার বউ আর পটুগিন্নির মতো লাগছে। আর কত রূপ দেখাবে নিজের এই জন্মে, আর তোমার কত রূপের কত ভাবে প্রেমে পড়বো হৃদি। তোমাকে নিয়ে মুগ্ধতা, ঘোর প্রেম, ভালোবাসা কোনোটাই এই জীবনে শেষ হবে না। আরিয়ান কয়েকবার হৃদিতাকে তার কাছে আসার ইশারা করলেও সে দেখতে পায়নি। উল্টেও রুহি সেটা দেখে হৃদিতাকে বলে উঠেছে, হৃদিতা ভাবি, আরিয়ান ভাইয়া তোমাকে ডাকছে। এই কথা শোনার পর রান্নাঘরে থাকা সকলে একত্রে থাকলো সামনের দিকে এবং পরে হৃদিতার দিকে। সবাই মিটিমিটি করে মুখ টিপে হাসছে। বেচারা আরিয়ান লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। হৃদিতা লজ্জায় মাথা নিচু করে মুখ লোকালো। আবারও গাল দুটো তার আরক্তিম এবং গরম হয়ে উঠেছে। দুপুরবেলা হৃদিতার রান্না করা সর্ষে ইলিশের লবণ কম আর গরুর মাংসের কালা ভুনাতে ঝাল বেশি হয়ে গিয়েছিল। প্রথমবার কাঁচা হাতের রান্না বলে হয়তো এরকম হয়েছে, কিন্তু আরিয়ান একটিবারও প্রতিবাদ কিংবা অভিযোগ করেনি। উল্টো হাসি মুখে সব খাবার খেয়ে নিয়ে হৃদিতার রান্নার প্রশংসা পঞ্চমুখ হয়েছে। অন্য কেউ যেন হৃদিতার রান্নার খুদ ধরতে না পারে, সে যেন সবটা তরকারি সে নিজে খেয়েছে। ওতে সবাই অবাক হলেও আরিয়ান পাত্তা দেয়নি। যদিও এতগুলো স্বাধীন খাবার একসাথে খেতে বেচারার অনেক কষ্ট হয়েছে, তবুও প্রিয় মানুষটির হাসি মুখ ধরে রাখার জন্য সে সব করতে পারে। খাওয়া শেষে হৃদিতার হাসি মাখা মুখটা দেখে মনের কোণে এক চিলতে অনাবিল প্রশান্তি অনুভব করলো আরিয়ান। বিকেলবেলা বাগানের ফুল গাছগুলোর পরিচর্যা করছে হৃদিতা। গোলাপ, বেলি, কাঠগোলাপ, শিউলি, রজনীগন্ধা, হাসনাহেনা, গন্ধরাজ, গ্লাডিওলাস সহ দেশি বিদেশি অনেক রকমের ফুল গাছ সে নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন নিজ হাতে সেগুলোর পরিচর্যা করে সে। আজও তেমনিভাবে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ অনুভব করে দ্রুত পেছনে তাকালো সে। দেখতে পেল আরিয়ান তার কানের পিঠে একটা কাঠগোলাপ ফুল গুজে দিচ্ছে। স্মিত হেসে সামনের দিকে সম্পূর্ণভাবে ঘুরে তাকালো হৃদিতা। ঘোর লাগানো মুগ্ধ কণ্ঠে আরিয়ানকে বলল, খুব সুন্দর লাগছে। আমাকে না ফুলগুলোকে? তোমাকে। যা, মিথ্যে কথা। একদম মিথ্যে কথা নয়, তোমার স্পর্শে ফুলগুলোও সুন্দর হয়ে গেছে। আর এটা সাধারণ কোনো চোখ দিয়ে দেখা যাবে না।
এটা দেখতে হলে কিংবা অনুভব করতে হলে প্রেমিক হতে হবে। একটা বিশুদ্ধ হৃদয় দিয়ে ভালোবাসার অনুভূতি বুঝতে হবে। আরিয়ান ঘোল লাগানো দৃষ্টি নিয়ে হৃদিতার দিকে তাকিয়ে রইল। হৃদিতা লজ্জা পেয়ে পেছনে ফিরে মুখ লুকালো। আরিয়ান তার হাত ধরে নিজের মুখের সামনাসামনি এনে দাঁড় করালো। মাদকতাময় আবেশী কণ্ঠে আরিয়ান বলতে লাগলো, কি জাদু করলে আমায় রীতি! একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারি না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করি। একটা মুহূর্ত তুমি চোখের আড়াল হলে নিঃশ্বাস আটকে আসে আমার। বলো কিভাবে ঠিক করবো এই আমিকে? আমি যে আর আমার মধ্যে নেই, সম্পূর্ণ তোমার মাঝে বিলীন হয়ে গিয়েছি। হৃদিতা মৃদু হেসে বলল। কিছু কিছু অসুখ সেরে না ওঠাই ভালো। তারপর একটু থেমে আবারও বলল, কিছু কিছু রোগে সারা জীবন আরোগ্য না হয়ে থাকাই ভালো। এতটাও আসক্ত হয়েও না কারোর প্রতি, যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। নিয়তির অদৃশ্য নির্মম বেড়াজালে যদি সেই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো, তখন বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়বে। আমি যখন থাকবো না, তখন আমার সমস্ত প্রিয় জিনিসগুলোর মাঝে আমাকে খুঁজে পাবে তুমি। ভোরের সূর্য হয়ে আমাকে দেখতে হবে, দক্ষিণা বাতাসের মধ্যে আমাকে খুঁজে পাবে, নীল আকাশের মধ্যে আমাকে ভেসে বেড়াতে দেখবে, আর রাতের চাঁদের মধ্যে আমাকে অনুভব করতে পারবে। আরিয়ান অসন্তুষ্ট হলো। হাসি খুশি প্রাণোচ্ছল চেহারাটায় মুহূর্তে বিষাদের কালো ছায়া এসে ভর করলো। হৃদিতার হাত ছাড়িয়ে নিয়ে এক বুক অভিমান নিয়ে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে পড়ল সে। হৃদিতা তার অভিমান ভাঙাতে তার পেছন পেছন ছুটে চলল। আরিয়ান রুমে এসে দরজা লক করে বসে রইল। হৃদিতা অনেকবার ডাকার পরেও সে দরজা খুলল না। এভাবে প্রায় 1 ঘন্টা যাবৎ দরজার বাহিরে দাঁড়িয়ে রইল হৃদিতা। তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। মনে মনে ভাবলো, কি দরকার ছিল আরিয়ানের মনটাকে এভাবে খারাপ করে দেওয়ার। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আরিয়ান দরজা খুলল। হৃদিতাকে পুরোপুরি উপেক্ষা করে বাইরে যেতে নিলেই হৃদিতা তার দুটো হাত ধরে করুণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুহাতে দোকান ধরে সরি বলল। বেশ, আরিয়ানের একাকাশ পরিমাণ অভিমান মুহূর্তের মধ্যেই পানি হয়ে গেল যেন। তার মায়াবিনীর মায়ামাখা মুখে এমনভাবে সরি বলা দেখে সে কিভাবে রাগ করে থাকতে পারে। সব রাগ অভিমান এক সাইডে রেখে সে হৃদিতাকে দেয়ালের সাথে চেপে ধরে তার দুহাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলোকে মুঠোবন্দি করে মুখের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আবেশী মাগধকতায় কণ্ঠে বলল, আর কখনো যেন এমন কথা তোমার মুখে না শুনি, তাহলে কিন্তু আর রাগ করে থাকবো না, একদম নিরুদ্দেশ হয়ে যাব। তখন কিন্তু তুমি চাইলেও আর আমাকে খুঁজে পাবে না। হৃদিতা ভায়ার্ত কণ্ঠে বলল। আমাদের মধ্যে সাময়িক দূরত্ব তুমি মেনে নিতে পারবে না আরিয়ান? আরিয়ান হৃদিতার নাকে নাক ঘষতে ঘষতে তীব্র নেশাক্ত মাদকতাময় কণ্ঠে বলল, না, একদম পারবো না। একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা পলকের জন্য তোমাকে আমার চোখে ও মনের আড়াল হতে দিতে পারবো না। বিকজ আই লাভ ইউ হৃদি, সো মাচ লাভ ইউ। তুমি শুধু আমার, ইউ আর অনলি মাইন হৃদি। হৃদিতা অশ্রুসিক্ত নয়নে আরিয়ানের চোখের দিকে তাকালো। ওই চোখে একাকাশ পরিমাণ নেশা আর তীব্র আবেগ লুকিয়ে আছে। তীব্র সুখানুভূতির পাশাপাশি একটা তীক্ষ্ণ যন্ত্রণা অনুভূত হচ্ছে হৃদিতার হৃদয়ে। কিছুটা শান্ত হয়ে আরিয়ান হৃদিতার কপালে একটা গভীর চুমু খেয়ে নরম কণ্ঠে বলল, সরি জান পাখি, বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমায়, কিন্তু এমন কথা আমার সামনে আর কখনো বলো না। আমি সহ্য করতে পারি না। আমার হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। তোমাকে ছাড়া থাকার কথা আমি ভাবতেও পারি না। আমি আল্লাহর কাছে প্রতি মুহূর্তে তীব্রভাবে দোয়া করি, তুমি বিহীন জীবন আমাকে যেন তিনি না দেন। হৃদিতা আরিয়ানের মুখ চেপে ধরে নাবোধক মাথা নেড়ে বলল, এমন কথা জীবনে ভুলেও মুখে আনবে না তুমি। তোমাকে বাঁচতে হবে, তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। আর সেই জীবনে আমি তোমাকে চাই। তুমি বিহীন সমস্ত কিছুই আমার কাছে অর্থহীন। খান ম্যানশনের সামনে বিশাল বড় বাগানটা খুব সুন্দর করে সাজানো হলো। পুরো বাগান জুড়ে ডেকোরেশন আর লাইটিং এর আলোয় চোখ ধাঁধানো পরিবেশ সৃষ্টি হয়েছে। রং বেরঙের পর্দা দিয়ে পুরো বাগানটার উপর একটা সুন্দর আবহাওয়া তৈরি করা হলো। হাজারো সাদা এবং কালো গোলাপ দিয়ে পুরো বাগান ডেকোরেশন করা হয়েছে। অতিথিদের বসার জন্য খুব সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে। পাশে অতি সুন্দর বাগান, সেখান থেকে অজস্র ফুলের মিষ্টি সুঘ্রাণ ভেসে আসছে। বাগানের ডান পাশে বিশাল বড় স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজটা বাহারি রঙের ফুল, বেলুন, লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো খান ম্যানশনের বিশাল বড় বাগানটাকে একটা 5 স্টার হোটেলের ওয়েডিং সেরামনির মতো লাগছে। শহরের নামিদামি লোকেরা এসেছেন সেখানে। 6 মাস আগে ঠিক একই জায়গায় এমন একটা অনুষ্ঠান হয়েছিল, কিন্তু সেটা ছিল পুরোটাই মিথ্যার প্রতারণায় ভরা। আজকের অনুষ্ঠানটি হবে সত্যিকারের শুভ সূচনার অনুষ্ঠান। আরিয়ানের বন্ধু বান্ধবীরা তো একেবারে সেজে গুজে পুরো সাহেব বিবি হয়ে এসেছে। প্রত্যেকে লাক্সারিয়াস টয়োটা কার নিয়ে এসেছে। ছেলেরা কালো কোট প্যান্ট আর মেয়েরা সাদা রঙের গর্জিয়াস গাউন পরে এসেছে। সাদা রঙের গাউনের সাথে ম্যাচিং করা ডায়মন্ডের জুয়েলারি।
ঈশিতা, শান্ত, রোহান, শ্রাবণী, শাকিল, রিঙ্কি এরা সবাই জোড়ায় জোড়ায় এসেছে। মেয়েরা সবাই তাদের প্রিয় পুরুষের এক বাহু ধরে ধরে আসছে। বাকি সিঙ্গেল বন্ধু বান্ধবীরা এদেরকে দেখে হা হতাশ করছে। মিসেস শাইলা খান, সাদিকা বেগম আর ডক্টর রেজা চৌধুরী সবাইকে ওয়েলকাম করছেন। পুরো জমজমাট হয়ে গেছে আরিয়ান রিদিতার এঙ্গেজমেন্ট পার্টি। মানুষের কোলাহল আর গান বাজনার শব্দে মুখরিত হয়ে গেছে পুরো চারপাশ। স্টেজে পারফর্ম করছে দেশের নামি দামি সঙ্গীত শিল্পী আর নৃত্যশিল্পীরা। বন্ধুরা যখন আরিয়ানকে সাদা ও গোল্ডেন কালার মিক্স করা অসংখ্য মুক্তা ও ডায়মন্ড খচিত শেরওয়ানি পরিয়ে রেডি করিয়ে আনলো, তখন সে মোটেও অবাক হলো না। সে জানতো এমন একটা অনুষ্ঠান অচিরেই হবে, তাই সারপ্রাইজ পাওয়ার পরেও তার তেমন একটা ভাবান্তর হলো না। মনটা একটা অজানা খুশিতে বারংবার দুলে উঠছে। সেটা অবশ্যই প্রিয় মানুষটাকে সারা জীবন নিজের করে পাওয়ার আনন্দ। আজকের পর থেকে রিদিতা তার বাগদত্তা হয়ে যাবে ভাবতেই অজানা শিহরণ খেলে যাচ্ছে আরিয়ানের মনে। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল এই অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি রিদিতার। খান ম্যানশনের বিশাল বড় সিঁড়ির ধাপগুলো পেরিয়ে সাদা আর গোল্ডেন কালার মিক্স করা আকর্ষণীয় লেহেঙ্গা পরিহিত অবস্থায় নিচে নামছে রিদিতা। তার দুই পাশে আছে দুজন করে মোট 4 জন মেয়ে। লেটেস্ট মডেলের দামি লেহেঙ্গাটা রিদিতার ফর্সা আকর্ষণীয় দেহে খুবই সুন্দর লাগছে। সেখানে ছোট ছোট করে মুক্তা আর ডায়মন্ড বসানো। লেহেঙ্গার পেছনের দিকটা একটু বড় হওয়ায় দুজন মেয়ে তা ধরে ধরে আনছে। গলায় ডায়মন্ডের বড় সুন্দর নেকলেস, কানে আর হাতেও ডায়মন্ডের জুয়েলারি। ব্রাউন কালারে কাল করা লম্বা চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে বাঁধা। এই মুহূর্তে রিদিতাকে পুরো একটা প্রিন্সেসের মতোই লাগছে। এদিকে আরিয়ান তো চোখই ফেরাতে পারছে না রিদিতার দিক থেকে। অনুষ্ঠানের সকলে অবাক, বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখছে অতি সুন্দরী আর সুদর্শনা মেয়েটিকে। আরিয়ানের পাশ থেকে শান্ত ধীর কণ্ঠে বলে উঠল, আরিয়ান বন্ধু, এবার চোখের পলক ফেল, মুখ হা করা বন্ধ কর। এভাবে পলকহীন তাকিয়ে থাকতে থাকতে তুই কানা হয়ে যাবি, আর মুখ হা করে থাকতে থাকতে তোর মুখ দিয়ে মাছে ঢুকে যাবে। তখন রিদিতা ভাবি আর তোকে পছন্দ করবে না। আরিয়ান নিজেকে সামনে নিয়ে শান্তর বুকে একটা গুঁতো মেরে ফিসফিসিয়ে বলল, তোরা ঋষিতার বিয়েটা একবার আসতে দে, শুধু এমন জ্বালানি জানাবো যে আর বিয়েই করতে চাইবি না। শান্ত একটা শুষ্ক ঢোক গেলে বলল, এমন ঠেট দিস না ভাই, এখনো বিয়ে করে অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে আমার। অপর পাশ থেকে রেহান চেঁচিয়ে বলে উঠল, কি নিয়ে এত ফসুর ফসুর করছিস রে তোরা? কিছু না, তুই চুপ থাক। শান্তর কথায় পাশ থেকে তন্ময় বলে উঠল, মেঙ্গেলোরে ভালোই মজায় আছিস তোরা। এক বন্ধু তো আজকে এঙ্গেজমেন্ট, আর এদিকে আমার মতো হতভাগা সিঙ্গেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এসব দেখা ছাড়া আর কিছু করতে পারছে না। বলে অতি কষ্ট পেয়েছে এমন ভাবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তন্ময়। পাশ থেকে মাহিম তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। শাকিল তখন চেঁচিয়ে বলে উঠল, তোদের এসব ড্রামা বন্ধ কর। দেখ, রিদিতা ভাবি এসেছে। আরিয়ান, তুই এবার সামনে যা। আরিয়ান ধীর পায়ে সামনে এগিয়ে গিয়ে রিদিতার পানের সম্মোহনী দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে হাত বাড়িয়ে দিল। রিদিতা কিছুটা লজ্জা পেয়ে হাসি মুখে আরিয়ানের হাতটি ধরল। তখনই বেজে উঠল শাহরুখ খানের মন কাঁপানো সেই চিরাচরিত প্রেমের গান, জানাম দেখলো মিট গেই দরিয়া, হে ইয়াহু ইয়াহু ইয়াহু, কেসি सरहदे केसी मजबूरिया में याहू याहू याहू, तुम छुपा ना सकेगी मैं याराज हो, तुम भुला ना सकोगी वो अंदाज हो, गूंजता हूँ जो दिल में तो हैरा हो क्यों, मैं तुम्हारे ही दिल की तो आवाज हो, सुन सको तो सुनो धड़कनों की जबा, मैं याहू याहू। আরিয়ান রিদিতাকে স্টেজে নিয়ে গিয়ে সেই মনোমুগ্ধকর গানে কাপড় ড্যান্স করতে লাগলো। সকলে মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে লাগলো ভালোবাসায় নিমজ্জিত দুটি লাভ বার্ডসকে। আরিয়ান ও রিদিতা নাচের তালে তালে ঘোর লাগানো এক সম্মোহনী দৃষ্টিতে একে অপরের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে যেন হারিয়ে গেল ভালোবাসার অন্য এক জগতে। এরপরে ছেলে এবং মেয়ে দুই পক্ষ ভাগ হয়ে ড্যান্স করতে লাগলো। ছেলেদের মধ্যে প্রধান আরিয়ান এবং মেয়েদের মধ্যে প্রধান রিদিতা। মেহেন্দি লাগাকে রাখনা, ডলি সাজাকে রাখনা গানটিতে দুই পক্ষ তালে তাল মিলিয়ে ড্যান্স করতে লাগলো। একসময় আরিয়ান রিদিতার ড্যান্স পার্টনার হয়ে তার সাথে ড্যান্স করতে লাগলো। ড্যান্স শেষ হলে সকলের করতালির সঙ্গে হুঁশ ফিরল তাদের। এতক্ষণ যেন একটা স্বপ্নের রাজ্যে ছিল তারা। দুজনের মুখে আনন্দ প্রাপ্তির চওড়া হাসি ফুটে উঠল। এরপর আরিয়ান খুব সুন্দর একটা আকর্ষণীয় ডায়মন্ডের রিং নিয়ে অভিনব ভঙ্গিতে হাঁটু গেড়ে রিদিতার সামনে বসে তীব্র আবেগ এবং ভালোবাসা মিশিয়ে বলতে লাগলো, জানি না দুনিয়াতে কি পেয়েছি আর না পেয়েছি,
কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন তিনি। তুমিহীনা আমার জীবন স্রোতহীন নদীর মতো, তরঙ্গহীন জলরাশির মতো। তুমিহীনা আমার জীবন নিথর জলপথের মতো। জীবনে তুমি সেই স্রোতস্বিনী তরঙ্গ, যে আমার জীবনে পুনরায় স্রোতস্বিনীর মতো গতি দিয়েছে। আমার জীবনে তুমি হলে সেই সুর, যেটা ছাড়া আমার ছন্দময় জীবন পুরোপুরি বেসুরো এবং অর্থহীন। গান যদি আমার বেঁচে থাকার অন্যতম অবলম্বন হয়, তাহলে তুমি হলে সেই গানের মিষ্টি মধুর সুর। তোমার সাথে আমি বেঁচে থাকতে চাই যুগ যুগের পর যুগ। তোমার সাথে আমি আমার যৌবন, মধ্যবয়স আর বৃদ্ধকাল কাটাতে চাই। আমার ভালোবাসাময় রঙিন প্রত্যেকটা প্রহর আমি তোমার সাথে কাটাতে চাই। শেষ নিঃশ্বাসটা আমি তোমার কোলে মাথা রেখে নিতে চাই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি তোমার সঙ্গ চাই। তোমাকে তীব্র থেকে তীব্রভাবে ভালোবেসে যেতে চাই। থাকবে তো আমার সাথে আজীবন? আজীবন ভালোবেসে হবে কি চির সাথে আমার? হৃদিতা দ্রুত অশ্রুসিক্ত নয়নে আরিয়ানকে মাথা নেড়ে হ্যাসূচক সম্মতি জানালো। তীব্র আবেগী কণ্ঠে হৃদিতা ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমি শুধু এই জীবনে নয়, মৃত্যুর পরবর্তী জীবনে জনম জনম ধরে তোমার সাথে থাকতে চাই, তোমার সহসঙ্গী এবং চিরসঙ্গী হয়ে। তোমার জীবনের সুখে দুঃখে, আপদে বিপদে, হাসি আনন্দে, দুঃখে কষ্টে, সারাটা জীবন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সেকেন্ডে তোমার সাথে থাকতে চাই। আমি আজীবন তোমার হয়ে, তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকতে চাই আরিয়ান। হৃদিতার চোখে পানি টলমল করছে। আরিয়ানের চোখেও আনন্দ অশ্রু এসে ভর করলো। আরিয়ান অতি যত্ন সহকারে হৃদিতার ডান হাতের মধ্যমা আঙ্গুলে ডায়মন্ডের সুন্দর রিংটি পরিয়ে দিল। এরপর হাতে মিষ্টি করে চুমু খেলো। হৃদিতার বাম হাতের মধ্যমা আঙ্গুলে এখনো আরিয়ানের দেওয়া আরেকটি হীরের আংটি শোভা পাচ্ছে। এই আবেগঘন সুন্দর দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখে পানি এসে গেছে। এতটা আবেগ দিয়ে কেউ ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করতে পারে, সেটা আরিয়ানকে না দেখলে কেউ বুঝতে পারতো না। সকলে করতালির মাধ্যমে অভিবাদন জানালো আরিয়ান ও হৃদিতাকে। এরপর সবশেষে আরিয়ান ও তার বন্ধুরা ইয়ারা তেরি মেরি ইয়ারি সবসে পেয়ারি গানটিতে একসঙ্গে ডান্স করলো। এছাড়া ফ্রেন্ডশিপ নিয়ে যত গান আছে প্রায় প্রত্যেকটিতে পারফর্ম করলো সবাই। সাথে হৃদিতা এবং রুহিও যোগ দিল তাদের সাথে। হৃদিতার সাথে সাথে রুহিও এখন তাদের দলের একজন হয়ে গেছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। সব অতিথিরা অনুষ্ঠান শেষ করে খেয়ে দিয়ে যার যার বাড়িতে চলে গেলেন। ডেকোরেশনের দায়িত্বে থাকা লোকেরা সবকিছু আবার খুলে ফেলতে লাগলো। খান মেনশনের সবাই ড্রয়িং রুমে বসে বসে আনন্দের আড্ডা দিতে লাগলো। আজ যেন কারো কোনো ক্লান্তি নেই। সবার কাছে আজ অনেক আনন্দের একটা দিন। সবকিছু আজ পরিপূর্ণ। তখনই হঠাৎ বাড়ির বাইরে গাড়ির হর্নের তীব্র আওয়াজ পাওয়া গেল। সকলে আগ্রহ নিয়ে দেখতে গেল কে এসেছে। ব্ল্যাক কালার একটা BMW কার থেকে নামলেন মিস্টার রায়হান শাহরিয়ার, মিসেস আনিকা রায়হান এবং তাদের একমাত্র ছেলে আদনান শাহরিয়ার। আদনান চারপাশে এত সাজসজ্জা দেখে বেশ বিস্মিত হলো। মনে মনে ভাবতে লাগলো, এখানে কি কোনো অনুষ্ঠান চলছিল নাকি? কই ড্যাড তো কিছু বললো না আমাকে। তারা প্রত্যেকে সিঁড়ির সামনে আসতে মিসেস শায়লা খান এবং ডক্টর রেজা চৌধুরী তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। এছাড়া উপস্থিত সকলে প্রত্যেকেই তাদেরকে হাসি মুখে স্বাগত জানালো। শুধুমাত্র আরিয়ান আর হৃদিতা সেখানে উপস্থিত ছিল না। এদিকে মিস্টার রায়হান শাহরিয়ার মিসেস শায়লাকে আগে থেকে জানিয়ে রেখেছিলেন যেন এঙ্গেজমেন্টের কথাটা আদনানের সামনে আজকে না তোলেন তিনি। কারণ হিসেবে তিনি বলেছিলেন আগামীকাল সকালে সুন্দরভাবে এটা নিয়ে আলোচনা করা যাবে। আজকে তারা অনেক দূর থেকে এসেছে, তাই টায়ার্ড হয়ে গেছে। তাই মিসেস শায়লা আর কিছু বললেন না। আদনান এত বাড়ির এত সাজসজ্জার ব্যাপারে নিজের মাকে এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখন একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো তার। আদনান দরজা দিয়ে প্রবেশ করছিল আর মেয়েটাও এদিক দিয়ে তাড়াহুড়ো করতে করতে কোথাও যাচ্ছিল। মেয়েটার পরনে ল্যাভেন্ডার কালারের সুন্দর ও গর্জিয়াস একটা গাউন, চুলগুলো সামনের দিকে পরিপাটি করে পিঠমায় ছড়িয়ে রাখা। মেয়েটা পড়ে গিয়ে দরজার সামনে বসে পড়লো। আদনান সরি বলতে বলতে মেয়েটাকে ওঠাতে যাবে, অমনি মেয়েটা ওর দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, চোখে দেখতে পান না নাকি? দিলেন তো একেবারে পাটা একেবারে ভেঙে। বলে এসে ব্যথায় কুকড়াতে লাগলো। এই মুহূর্তে সুঠাম দেহের অধিকারী সুদর্শন এই পুরুষটাকে তার ভীষণ বিরক্ত লাগছে। প্রথমে মেয়েটার মায়াবী ও সুন্দর মুখ দেখে আদনান কিছুটা থমকে গেলেও হঠাৎ করে মেয়েটার এরূপ রূঢ় কথাবার্তায় আদনানেরও মেজাজ গেল চটে। সেও বেশ কড়া কণ্ঠ বলল, এক্সকিউজ মি মিস, আপনি তাড়াহুড়ো করে বাইরের দিকে যাচ্ছিলেন, দোষটা আপনার বেশি। আর এদিকে আমি ম্যানার্স দেখিয়ে সরি বলে আপনাকে উঠাতে যাচ্ছি, আর আপনি কিনা উল্টো আমাকেই কথা শুনিয়ে দিলেন। রেডিকিউলাস। রাখুন আপনার সরি আর রিডিকিউলাস। হঠাৎ করে সামনে এভাবে খাম্বার মতো করে দাঁড়ালে পড়ে তো যাবই। ওদিকে বাইরে কত মেহমান এসেছে, আমাকে দেখতে যেতে হবে। বলে মেয়েটা উঠতে যেতে নিয়ে আবারও পড়ে যেতে নিলে আদনান দুহাতে ওকে শক্ত করে ধরে ফেললো। পেয়েছেন তো পায়ে ব্যথা, তাও আপনার তেজ কমেনি। এখন তো আবার পড়ে গিয়ে কোমরটাও ভাঙতো। ভাঙলে ভাঙুক, তাতে আপনার কি?
আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন আমাকে। আদনান কিছু বলতে যাবে তখনই মিসেস সাদিকা বেগম রুহিকে খুঁজতে খুঁজতে এদিকে আসছিলেন। হঠাৎ আদনান আর রুহিকে এভাবে ধরে থাকতে দেখে তিনি অবাক হয়ে বললেন, আরে আদনান বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ভেতরে এসো। আদনান তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দিল। রুহিও টাল সামলাতে না পেরে আবারও নিচে পড়ে গেল। সে আবারও ব্যথায় কাতরে উঠে চোখ মুখ কুঁচকে আদনানকে উদ্দেশ্য করে বলল, এই মিস্টার, আপনি আমাকে এভাবে ফেলে দিলেন কেন? আপনি না একটু আগে আমাকে বললেন এভাবে ধরে রেখেছেন কেন, তাই ফেলে দিলাম মিস ধনীলঙ্কা। আদনানের সোজা সাপটা নির্লিপ্ত উত্তর। রুহি রেগেমেগে চোখ মুখ কুঁচকে বলল, কি বললেন আপনি? মিসেস সাদিকা বেগম রুহিকে তাড়াতাড়ি করে উঠালেন। তারপর মেয়েকে সামান্য বকাঝকা করে তিনি বললেন, কার সাথে এত ঝগড়া করিস তুই? জানিস ওকে? রুহি গাল ফুলিয়ে বলল, আমি কি করে জানবো উনিকে? আরে বোকা মেয়ে, উনি তো তোর রায়হান আঙ্কেলের ছেলে মিস্টার আদনান। রূপে গুণে একদম পারফেক্ট ছেলে যাকে বলে। আদনান নিজের প্রশংসায় গান আর রুবিয়ে সাদিকা বেগমের ছোট্ট ভুল সংশোধন করে দিয়ে বলল, মাই ফুল নেম ইজ মিস্টার আদনান শাহরিয়ার। ওহ, ভুল হয়ে গেছে, ওটাই হবে। তা আদনান বাবা, তুমি এখানে এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আদনান গটগট পায়ে দ্রুত ভিতরে চলে গেলে রুহি গাল ফুলিয়ে মনে মনে আদনানকে 101টা গালি দিতে লাগলো। সালা আফ্রিকার হনুমান, ওগান্ডার জলহস্তি, আমাকে বলে কিনা মিস ধানীলঙ্কা। আবার আমাকে ফেলে দিয়ে উল্টো আমাকে এই কথা শুনিয়ে চলে গেল। আর আম্মু ওকে কিছু না বলে উল্টো আমাকেই বকাঝকা করলো। এই ব্যাটার পক্ষ নিয়ে আবার সুনামও করলো। আমিও কি কোনো অংশে কম নাকি? মিস্টার আদনান শাহরিয়ার, আই উইল সি ইউ। মনে মনে এসব গালি দিয়ে আর আদনানের 14 গোষ্ঠী উদ্ধার করে সেও ধীর পায়ে সামনে পা বাড়ালো। পায়ে ব্যথা পেয়েছে বলে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। রাতে এসে ফ্রেশ হয়ে বিছানায় গালিয়ে দিয়েছিল আদনান। শরীর এতটাই ক্লান্ত ছিল যে কি কারণে খান মেনশনে অনুষ্ঠান হচ্ছিল সেটা আর কাউকে জিজ্ঞাসা করার অবকাশ হয়নি। রাতের খাবারটাও সে খায়নি। অগত্য মিসেস আনিকা রায়হানও আর তাকে বিরক্ত করেনি। রাত প্রায় 2টার দিকে ঘুম ভেঙে যায় আদনানের। পুরো রুম অন্ধকারাচ্ছন্ন দেখে সে উঠে বসলো। রুমের দরজাটাও খোলা। এদিকে ক্ষুধার পাশাপাশি তার বেশ পানি তেষ্টা পেয়েছিল, তাই সে দ্রুত বিছানা থেকে নেমে টেবিল থেকে জগটা নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। অচেনা একটা বাড়িতে এরকম অন্ধকারাচ্ছন্ন এবং নীরব পরিবেশে তার কেমন অস্বস্তি অনুভব হতে লাগলো। তবুও সে যথাসম্ভব নিজেকে শান্ত করে মোবাইলে ফ্ল্যাশ অন করে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। ডাইনিং রুমের ফ্রিজের কাছে সে ঢকঢক করে 1 বোতল পানি খেয়ে নিল, সাথে জগ ভর্তি করে পানি নিয়ে নিল। তার আবার রাতে প্রচুর পানি তৃষ্ণা পায়। এদিকে ক্ষুধা পেয়েছে বলে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আদনান। তখনই সেখান থেকে বিড়াল ছানার মতো কটকার আওয়াজ হতে থাকে। সে সাবধানে পা টিপে টিপে সামনে যেতে লাগলো। তার ধারণা রান্নাঘরে হয়তো চোর ঢুকেছে। আবছা অন্ধকারে একটা কালো অভাবের সামনে থেকে কিছুটা মৃদু আলো বেরিয়ে আসছে। আদনান মোবাইলে ফ্ল্যাশ না জ্বালিয়ে পেছন থেকে অস্পষ্ট অবয়বটাকে ধরে চোর চোর বলে চেঁচাতে লাগলো। সাথে সাথে অস্পষ্ট অবয়বটি মৃদু আর্তনাদ করে 2 হাতে শক্ত করে তার মুখ চেপে ধরলো। আদনান চোখ বড় বড় করে অস্পষ্ট মুখটার দিকে তাকিয়ে রইল। মুখ বন্ধ থাকা অবস্থাতেই অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, মিস ধানীলঙ্কা। রুহি রেগে কটমট করে আদনানের মুখে ছেড়ে দিল। আদনান ছাড়া পেয়ে কিছুটা শ্বাস নিয়ে রুহির মুখের উপর ফ্ল্যাশ লাইটটা ধরলো। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। রুহি আদনানের দিকে আঙ্গুল তাক করে রেগে বলতে লাগলো, এই মিস্টার, সমস্যা কি আপনার? এভাবে এত দ্রুত রেডি হয়ে নিচে আসো। ঠিক আছে আম্মু। মিসেস আনিকা রায়হান আর মিসেস শাইলা চলে গেলেন। আদনান যেন হাত ছেড়ে বাঁচল। পেছনে ঘুরে তাকাতে ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা রুহিকে নজরে পড়ল তার। সাথে সাথে মেজাজ কিছুটা চটেও গেল। এই মেয়ে, কি সমস্যা তোমার? বলা নেই কওয়া নেই, এভাবে একটা ছেলের রুমে এসে বসে আছো। রুহি ভেঙচি কেটে বলল, বয়েই গেছে আমার আপনার রুমে এসে বসে থাকার। মামি আপনাকে নাস্তা দিয়ে আসতে বলেছিল, এজন্যই তো এসেছি। না হলে আপনার মতো হনুমানের রুমে কে আসবে? কি আমি হনুমান? রুহি ঢোক গিলে ফেললো। সামনাসামনি এভাবে কথাটা বলা উচিত হয়নি তার। এখন যদি রুহিকে একা পেয়ে কিছু করে ফেলে। আমি বাইরে যাব। রুহি আমতা আমতা করে বলল। বলেই যেই না রুহি বাইরে যেতে নেবে অমনি আদনানের পথ আটকে দাঁড়ালো। রুহি দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। আদনানও 2 হাত দেয়ালের দুপাশে চেপে ধরে আঙুলের ভাঁজে আঙুল গুজে ফিস ফিস করে বলল, কি বললে তুমি একটু আগে?
আদনানের মুখ রুহির একদম কাছাকাছি এসে পড়েছে। আদনানের নিঃশ্বাস প্রশ্বাস রুহির চোখে মুখে পড়ছে। আদনানের কপালের কাছে আসা ভেজা চুলগুলো থেকেও মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। সব মিলিয়ে রুহির পাগল করার মতো অবস্থা তৈরি হলো। সে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। আদনান নির্নিমেষ দৃষ্টিতে কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থাকলো। মেয়েটার ভয়ার্থ আর মিষ্টি চেহারা দেখে বাঁকা হাসলো। আদনান রুহির কাঁপা কাঁপা ঠোঁটগুলো হাত দিয়ে একটু স্পর্শ করে তার কাছ থেকে সরে এসে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, এই চুনোপুটির মতো সাহস নিয়ে আমার সাথে লড়তে চাও তুমি? এখনো বাচ্চা মেয়ে আছো তুমি। আগে হরলিক্স খেয়ে বুদ্ধি বাড়িয়ে আসো, তারপর আমার সাথে ঝগড়া লাগতে এসো। আর ঝাঁজ কিছুটা কম দেখিও মিস ধানীলঙ্কা। এদিকে আদনানের স্পর্শ এবং তার কথা শুনে রুহি হতভম্ব হতে তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার দেহ অজানা শিহরণে বারংবার কেঁপে কেঁপে উঠছে। আদনান সেটা লক্ষ্য করে ভুরু কুঁচকে বলল, কি হলো? এখনো এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? কাঁপাকাঁপি করছে কেন শরীর? আর কোনো ডোজ দেব নাকি? আদনানের কথা শেষ হতে দেরি আর রুহির ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে আসতে দেরি হলো না। আদনান সেদিকে তাকিয়ে মুচকি হেসে দরজা লাগিয়ে দিল। বিকালের দিকে খান ম্যানশনে একজন খ্যাতনামা প্রসিডিউর সাইফুল শেখ এলেন আরিয়ানের সাথে দেখা করতে। তার নতুন মুভি লঞ্চ করছে। সেই মুভির একটি গানের জন্য আরিয়ানকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চান তিনি। অবশ্য সবাই বেশ অবাক হয়েছে, কারণ আরিয়ান গান ছেড়ে দিয়েছে 6 মাস হবে। যদিও তার কয়েকটি গানের অ্যালবাম বের হয়েছিল, কিন্তু গত 6 মাসে গানের জগতের অনেকেই তাকে ভুলে গিয়েছে। তার এখন তেমন কোনো পরিচিতি নেই। এমন একজন সিঙ্গারকে কেন একটা মুভির প্লেব্যাক সিঙ্গার হিসেবে নেবেন তিনি? প্রশ্নটা সকলের মনে বেশ উকিঝুঁকি মারল। প্রসিডিউর সাইফুল শেখ চা নামিয়ে রেখে বললেন, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে একজন পরিচিত না পাওয়া ছেলেকে কেন আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে যাচ্ছি আমার মুভিতে। ওয়েল, বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বলে কিছুটা নড়েচড়ে বসলেন তিনি। উপস্থিত সকলে অপেক্ষায় রইল তার মুখ থেকে কথা শোনার জন্য। আরিয়ানের বন্ধুরা সহ আদনান উপস্থিত আছে এখানে। সাইফুল শেখ আবার বলতে শুরু করলেন, আরিয়ানকে আমি অনেক আগে থেকেই চিনি। সে যখন নতুন নতুন গান করত তখন থেকে তার সাথে আমার দেখাশোনা। এরপর তো তার কয়েকটি গানের অ্যালবামও বের হলো। আমি আশা করেছিলাম সে খুব বড় একজন গায়ক হবে। আমার সাথে তার আসা যাওয়া ভালো ছিল। তাকে আমি নিজের ছেলের মতো স্নেহ করতাম। তখন থেকে আমার মুভিতে তাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে তার আসা যাওয়া বন্ধ হয়ে গেল। আমি ওর ঠিকানা জানতাম না। ওর ভার্সিটিতে গিয়েও জিজ্ঞাসা করলাম ওর ব্যাপারে। জানতে পারলাম ওকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ওর নাকি গুরুতর ইনজুরি হয়েছিল। খবরটা শুনে আমি মনে মনে বেশ কষ্ট পেয়েছিলাম। অনেক চেষ্টা করেছিলাম আরিয়ানকে খুঁজে বের করার, কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর হৃদিতার দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এরপর এই মেয়েটা আরিয়ানকে নিয়ে একদিন আমার স্টুডিওতে আসলো। তার গানের গলা নাকি চমৎকার। তার কয়েকটা ট্রায়াল নিতে বলল। আমি তো আরিয়ানকে দেখে চিনে ফেলেছিলাম। এরপর আর কোনো কথা না বলে ওর বেশ কয়েকটি গানের ট্রায়াল নিলাম। অসম্ভব সুন্দর গানের গলা ওর। প্রত্যেকটি গানই আমার খুব পছন্দ হয়েছে। এভাবে যদিও 6 মাস আগে থেকে গা শুরু করতো, তাহলে এতদিনে ও বেশ পরিচিত পেয়ে যেত। কিন্তু আফসোস, ভাগ্য তার সহায় ছিল না। কিন্তু আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে খুব শীঘ্রই খুব বড় একজন সিঙ্গার হয়ে যাবে। আমার এমন একজন সুরেলা সিঙ্গারকে আমি কি করে হাতছাড়া করি? তাই আমার 20তম মুভির প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমি আরিয়ানকেই নিতে চাই। শুধু একটি মাত্র গান না, বেশ কয়েকটি গানে তাকে আমার চাই। মিস্টার সাইফুল শেখ এর কথা শুনে উপস্থিত সকলে আনন্দে আত্মহারা হয়ে গেল। সবাই আরিয়ান আর হৃদিতাকে অভিনন্দন দিতে লাগলো। আফটার অল আরিয়ান অবশেষে আবার পড়াশোনার পাশাপাশি গানের জগতে ঘুরে দাঁড়াতে পেরেছে। এর পেছনে সর্বাধিক অবদান হৃদিতার। আদনান নিজেও আরিয়ান আর হৃদিতাকে অভিনন্দন জানালো। আদনান যতই নিজের রাগনিত চেহারা দেখাক না কেন, মনের দিক থেকে ও খুবই নরম। কারো কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কাজ সে করে না। কারো প্রতি খারাপ চাওয়া তার মনে নেই। শুধু নিজের ভালোবাসাটাকে নিজের কাছে আগলে রাখতে চায়। আরিয়ান হৃদিতাকে নিজের রুমের করিডোরে নিয়ে এসে তার আঙ্গুলের বাজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে মুখের সামনে মুখ রেখে সম্মোহনী কণ্ঠে বলতে লাগলো, আমার জীবনে চাঁদের জ্যোৎস্নার আলো ছড়ানোর জন্য ধন্যবাদ হৃদি। সারা জীবন আমার আকাশে চাঁদ হয়ে থাকবে তুমি। কখনোই যেন অমাবস্যার ঘন অন্ধকার তাতে ঠাঁই নিতে না পারে। হৃদিতা লজ্জা পেয়ে মুচকি হেসে বলল, আমার মনের রাজ্যে রাজত্ব করা একমাত্র বীর পুরুষ রাজপুত্র তুমি। সেখানে যেমন সব সময় তোমার রাজত্ব ছিল, তেমনি সব সময় থাকবে, কিন্তু কখনোই আমার থেকে হারিয়ে যাবে না তো? কথা দাও। আরিয়ান হৃদিতার হাত আরো শক্ত করে ধরে পরম বিশ্বস্ত কণ্ঠে বলল, কখনোই হারিয়ে যাব না। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তুমি আমার হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাবে।
আমার চোখের সামনে না থাকলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণও কমবে না। রাতে বেশ সুন্দর একটা পার্টির ব্যবস্থা করা হলো আরিয়ানের সিঙ্গার হওয়ার খুশিতে। এটা অবশ্য ফ্যামিলির সবাইকে নিয়েই, বাইরের কেউ নেই। আরিয়ানের বন্ধু বান্ধবীরা তো এই পরিবারের একটা অংশ, তাই ওদের বাহিরের কেউ বলা যায় না। পার্টিতে রিদিতার ডার্ক মেরুন ল্যাভেন্ডার কালারের একটা খুব সুন্দর গাউন পরলো। আরিয়ান ডার্ক মেরুন কালারের প্রিন্স কোট কালো ডেনিম পরেছে, দুজনকেই খুব সুন্দর লাগছে। আদনান ব্ল্যাক শার্ট অফ হোয়াইট কালার স্যুট আর জিন্স পরেছে। রুহি অফ হোয়াইট রঙের একটা সুন্দর গাউন পরেছে। কাকতালীয়ভাবে তাদের দুজনের ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে। ওদের দুজনকেও খুব সুন্দর লাগছে, কিন্তু সমস্যা হলো ওরা দুজনই একজন আরেকজনের সাথে শুধু ঝগড়া লেগেই থাকে, মিল খুব কমই থাকে ওদের মাঝে। পার্টিতে অনেক আনন্দ করার পরে কাপল ড্যান্স শুরু হলো। স্বাভাবিকভাবে আরিয়ান আর রিদিতা কাপল ড্যান্স করতে লাগলো। ফোকাস লাইট ওদের দিকে তাক করে রাখা, খুব সুন্দরভাবে বল ড্যান্স করছে ওরা দুজন, একে অপরের থেকে যেন চোখেই সরছে না। সবাই ওদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা দেখে আদনান মনে মনে বেশ রেগে গেল। মিসেস আনিকা রায়হান সেটা বুঝতে পেরে তাকে অনেক কষ্ট করে কনভিন্স করলেন। আদনান অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে কোনো ধরনের সিন ক্রিয়েট করলো না। রেহান আর শ্রাবণী, শান্ত আর ঋষিতা, শাকিল আর রিঙ্কি কাপল বল ড্যান্স করতে লাগলো। অপরদিকে মাহিম, তন্ময় বেচারারা সিঙ্গেল হয়ে শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওদের চেহারাটা দেখার মতো ছিল। আদনান একপাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। হঠাৎ রুহি ওর পাশে এসে দাঁড়ালো, উত্তেজিত হয়ে বলল, আপনি প্লিজ আমার সাথে কাপল ডান্স করবেন? আদনান তার বাবুরু তীর্যকভাবে উঁচিয়ে অবাক হয়ে বলল, সরি। আরে শুনতে পান না নাকি? আমার সাথে কাপল ডান্স করবেন? আদনান গ্লাসটা একপাশে রেখে নড়ে চড়ে বসে বেশ ভাব নিয়ে বলল, আদনান শাহরিয়ারের এতটা খারাপ সময় এসে যায়নি যে সে তোমার মতো একটা পেতনির সাথে ডান্স করবে। রুহি রেগেমেগে বলল, কি? আমি পেতনি? পেতনির 14 গোষ্ঠী। রুহি কটকট চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, প্লিজ করুন না একবার। আমার বান্ধবীরা সবাই জানে যে আমার খুব ভালো আর হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি তো কোনো রিলেশনেই করি না। এখন ওরা আমার কাপল ডান্সের ভিডিও দেখতে চাচ্ছে। আমি ভুল করে বলে ফেলেছিলাম যে আমি একটা পার্টিতে আমার বয়ফ্রেন্ডের সাথে আছি। এখন ওদেরকে ভিডিও না দেখাতে পারলে ওরা আমাকে মিথ্যাবাদী ভাববে। আদনান ভাবলেশীন ভাবে খাপছাড়া ভঙ্গিতে বলল। মিথ্যাবাদীদের তো মিথ্যাবাদী ভাবা উচিত। বলে আদনান চলে গেল। রুহি গাল ফুলিয়ে বসে থাকলো সেখানে। কিছুক্ষণ পর একটা পুরুষালী হাত তার দিকে এগিয়ে থাকতে দেখে সে অবাক হয়ে উপরের দিকে তাকালো। আদনান হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না আদনান তার সাথে ড্যান্স করবে। সে প্রচন্ড খুশি হয়ে আদনানের হাতটি ধরলো। দুজনে মিলে কাপল ড্যান্স করতে লাগলো। কেন যেন আদনানের মাঝে হঠাৎ কেমন অন্যরকম অনুভূতি নাড়াচাড়া দিয়ে উঠলো। তবে সেটাকে সে বিশেষ পাত্তা দিল না। আদনান মেয়েদের সাথে কখনোই এমন করে না। রিদিতা বাদে অন্য কোনো মেয়ে তার কাছে কখনো পাত্তা পায়নি, কিন্তু আজ রুহির এমন মলিন মুখ দেখে সে কেন জানি ফিরে এসেছিল। মেয়েটাকে মলিন মুখে দেখতে কেমন যেন খারাপ লাগছিল তার। হাসি খুশি আর আনন্দের মাঝে কেটে গেছে কয়েকটি দিন। এই কয়দিনে সবকিছু আগের মতোই রয়েছে। আরিয়ান আর রিদিতার খুনসুটিময় প্রেম, আদনান আর রোহিত ঝগড়া, আবার একটু পরেই তাদের মিলে যাওয়া, এসব মিলিয়ে খান ম্যানশনে সবার মধ্যে শান্তি আর সুখ বিরাজ করছে। আদনান অনেকবার চেষ্টা করেছিল রিদিতাকে নিজের মনের সব কথাগুলো বলে দিতে, কিন্তু কোনো এক বাধা তাকে সেটা করতে দেয়নি। নিজের মনের অব্যক্ত কথাগুলো শেয়ার প্রকাশ করতে পারেনি রিদিতার কাছে। সে ভাবছে আর তো মাত্র কয়েকটা দিন, এরপর তো রিদিকাকে নিয়ে তারা কানাডা চলে যাবে। তখন সময় করে রিদিতাকে তার মনের সব কথা বলে দিবে আদনান। তখন রিদিতা আজীবনের জন্য তার হয়ে যাবে। এর মধ্যে মিসেস আনিকা রায়হান অনেকবার চেষ্টা করেছেন আদনানকে রিদিতার বিয়ের ব্যাপারটা বলতে, কিন্তু কোনো না কোনো ভাবে তিনি বলতে পারেননি। আদনানও আগ বাড়িয়ে সেদিনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের কথা কাউকে জিজ্ঞেস করেনি। সে সেটাকে নর্মাল ভেবে নিয়েছিল। যতই বিয়ের দিন ঘনিয়ে আসছে, আনিকা রায়হানের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠার উত্তেজনা ততই বাড়ছে। ইদানিং তার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। যেভাবেই হোক খুব দ্রুতই আদনানকে সব কথা বলে দিয়ে বোঝাতে হবে। আজ খান ম্যানশনের সবাই আরিয়ান আর রিদিতার বিয়ের শপিং করতে যাবে। আদনান ভেবেছে হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, সেজন্য সবাই শপিং করতে যাচ্ছে। কিন্তু এত আয়োজন করে শপিং করার ব্যাপারটা তার ঠিক বোধগম্য হলো না। কিন্তু আগ বাড়িয়ে কাউকে জিজ্ঞেস করতে গেল না সে। যথারীতি সবাই মহা উল্লাসের সাথে গাড়িতে চড়ে বসলো। সেক্ষেত্রে সবার আগে এক ধাপ এগিয়ে আছে আরিয়ানের বন্ধুরা। ওরা সবগুলো মিলে একটা গাড়ি বুক করে ফেলেছে। সেখানে অবশ্য ড্রাইভিং ও ফ্রন্ট সিটে আরিয়ান আর রিদিতা আছে। অপর গাড়িতে মিসেস শাইলা, ডক্টর রেজা চৌধুরী, মিসেস আনিকা রায়হান, রায়হান শাহরিয়ার আর সাদিকা বেগম বসে গেছেন।
তাই দুটো গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে। অপরদিকে আদনান সব সময় একা ড্রাইভ করতে পছন্দ করে, তাই সে তার গাড়িতে কাউকে অ্যালাউ করলো না। কিন্তু বাদ পড়ে গেল না তো রুহি। সে রেডি হতে হতে অনেকটা দেরি করে ফেলেছে। এখন দেরি করার মাসুল দিতে হবে তাকে। প্রথম দুটা গাড়িতে যেয়ে দেখে গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে। চাপাচাপি করে বসতে গেলে তার মেকআপের 12টা বেজে যাবে। সে কোনো উপায় না পেয়ে কাঁদো হয়ে মিসেস সাদিকা বেগমের কাছে আসলো। সাদিকা বেগম মেয়ের মলিন চেহারা দেখে বললেন, তুমি আমার সাথে এসে বসো মা। তোমাদের গাড়িতে তো এতটুকু জায়গাও নেই। এখানে চাপাচাপি করে বসলে আমার ড্রেস আর মেকআপ পুরো খারাপ হয়ে যাবে। আমি এখানে বসবো না। আরিয়ান ভাইয়াদের গাড়ি তো পুরো হাউসফুল হয়ে গেছে। এখন আমি কি করব আম্মু? কাঁদো চেহারা বানিয়ে কিছুটা নাকি সুরে কথাগুলো বলল রুহি। তখনই খান ম্যানশনের সিঁড়ি দিয়ে পুরো হ্যান্ডসাম লোকে গটগটিয়ে নিচে নামছিল আদনান। চালচলন পোশাক আশাকে বেশ অ্যাটিটিউড বোঝা যাচ্ছে। ওকে দেখে তো রুহি চোখই সরাতে পারছে না। ব্ল্যাক শার্ট, ইন করা ব্ল্যাক জিন্স, চুলগুলো সুন্দর করে স্পেক করে রাখা, চোখে কালো সানগ্লাস, হাতে ব্ল্যাক রোলেক্স মডেলের রিস্ট ওয়াচ, মুখে হালকা চাপদাড়ি, অসম্ভব সুদর্শন লাগছে আদনানকে। পুরো আরিয়ানের কার্বন কপি যেন। ওদের দুজনকে আপন ভাইয়ের মতো মনে হয় রুহির কাছে। দুজনের চেহারা, চালচলন আর গেটআপে অনেক মিলাচ্ছে। রুহির মাঝে মাঝে মনে হয় ওরা আপন দুই ভাই। রুহি হাঁ করে আদনানের দিকেই তাকিয়েছিল। পেছন থেকে যে তার মা আর মামি তাকে অনবরত ডাকছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। আদনান তার সামনে দাঁড়িয়ে তুড়ি বাজাতে রুহির হুঁশ ফিরল যেন। আদনান বাঁকা হেসে ভাব নিয়ে বলল, মুখটা বন্ধ করো মিসেস দানিলঙ্কা, মুখে তো মশা মাছি ঢুকে যাবে। এভাবে একটা হ্যান্ডসাম ছেলের দিকে তাকিয়ে কুনজর দিলে সে তো শুকিয়ে কাঠ হয়ে যাবে। রুহি নিজেকে সামনে নিয়ে কটকট করে আদনানের দিকে থেকে ভেঞ্চি কেটে বলল, ওহ, কি এসেছেন আমার হ্যান্ডসাম রে। তাকে নাকি দেখতে হ্যান্ডসাম লাগছে, পুরো একটা শেওড়া গাছের ভূত। আয়নায় গিয়ে নিজের চেহারাটা দেখুন মিস্টার আদনান শাহরিয়ার। বলে রুহি ভোঁদড় মারল। আদনান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে বলল, একটাবার শুধু হাতের কাছে পাই তোমাকে, তখন বোঝাবো কত ধানে কত চাল। আমি শেওড়া গাছের ভূত? হ্যাঁ, নিজে তো একটা শেওড়া গাছের পেতনি, সাদা পেতনি। বলে আদনান গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো। আর ওদিকে রুহি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ানের গাড়ির সামনে যেতে আরিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে রুহি, তুই এখন এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে উঠে বস। রুহি কাঁদো হয়ে বলল, সব গাড়ি তো ফিল আপ হয়ে গেছে ভাইয়া। একটা গাড়িতে একটা সিটও ফাঁকা নেই। আমি এখন কিভাবে যাব বলো তো? আরিয়ান কিচেনে একটা ভেবে গাড়ি থেকে নেমে আসলো। প্রথমে মিসেস শায়লার গাড়ির কাছে গেল। সেখানে সব সিট হাউসফুল দেখে আদনানের গাড়ির কাছে গেল। লুকিং গ্লাসে হালকা কড়া নাড়ল। আদনান লুকিং গ্লাস নামাতেই আরিয়ান তার উদ্দেশ্য বলল, এই ব্রো, রুহিকে একটু তোমার গাড়িতে নেবে? বেচারি কোনো গাড়িতেই উঠতে পারছে না, সবগুলোই হাউসফুল হয়ে গেছে। আদনান সানগ্লাস নামিয়ে রুহির দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ টিপ মেরে বলল, উনি চাইলে আমার গাড়িতে বসতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। যে গাছেই ভূত সেই গাছেই জেনে শুনে চড়তে চায় না রুহি। এই হনুমানটা একটাবার তাকে একা পেলে আস্ত চিবিয়ে খাবে, সেটা সে ভালো করে জানে। কিছুতে এর সামনে ধরা দেওয়া যাবে না। সে শুষ্ক ঢোক গিলে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, না না ভাইয়া, সমস্যা নেই। আমি তোমাদের সাথে তোমাদের গাড়িতে বসেই যেতে পারবো। এত চাপাচাপির মধ্যে তোর জায়গা হবে না ওখানে। তোর তো আবার ফ্যাশন নিয়ে খুব সচেতনতা। এখন ওই গাড়িতে বসলে তোর মেকআপ আর ড্রেস কোনোটাই ঠিক থাকবে না। তুই কোনো কথা না বলে এখানেই বস। বলেই আরিয়ান সেখান থেকে চলে গেল। কি হলো, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? বেশিক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে তোমাকে সার্কাসের জোকারের মতো লাগবে। একে তো 1 কেজি আটা ময়দা মেখে ভূত সেজে এসেছো, একটু বাদে রোদের আলোয় ঘেমে নিয়ে সব মেকআপ গলে তখন তোমাকে ভীষণ দেখতে ভয়ঙ্কর লাগবে। এখনই কেমন শেওড়া গাছের সাদা পেতনির মতো লাগছে। রুহি রাগে চোখ মুখ কটমট করে দাঁতে দাঁত চেপে আদনানের দিকে তাকিয়ে থাকলো। ইচ্ছে করছে এখনই তার মাথাটা ভেঙে তরমুজ বানিয়ে খেতে, কিন্তু এখন কোনো উপায় নেই। যেতে হলেই হনুমানের গাড়িতে চড়েই যেতে হবে। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলতে হবে। রুহি কিছুটা শান্ত হয়ে পেছনের সিটে গিয়ে বসতে গেলে আদনান মুখ বাঁকিয়ে বলল, হোয়াট ননসেন্স! আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? আমার সাথে ফ্রন্ট সিটে এসে বসো। বাধ্য হয়ে রুহি ফ্রন্ট সিটে এসে বসলো। রুহি সিট বেল্ট বাঁধতে ভুলে গেছে। আদনান সেটা নিচেতে বেঁধে দিল। আচমকা আদনানের তার এতটা কাছে আসে হঠাৎ করে রুহির হৃদয় স্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রাখলো সে। আবারও সে পুরনো অনুভূতি নাড়াচাড়া দিয়ে উঠল মনে। রুহি মনে মনে ভাবলো, মানুষটা এতটা মন্দ নয়। রুহির চোখ খুলে আর চোখে কিছুক্ষণ আদনানের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে আদনান বাঁকা হাসলো। তার মনে এই মুহূর্তে শয়তানি বুদ্ধি চেপে বসেছে।
প্রথম দুইটা গাড়ি ছেড়ে দিয়েছে। আদনান গাড়ি স্টার্ট করে এমন একটা ঝাঁকি দিল যে রুহি ছিটকে একেবারে তার কাঁধে এসে পড়ল। একটু সামলে বসতে পারো না? এত হ্যাংলা পাতলা হলে জীবনে চলবে কি করে? আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। বলতে গিয়ে আরেকটা ঝাঁকি খেলো রুহি। এই লোকটা কি আজকে তাকে মেরেই ফেলবে নাকি? এভাবে পরপর কয়েকটা ঝাঁকি দেওয়ার পর জামা কাপড়ে মেখে রুহির মেকআপের 12টা বেজে গেল। লিপস্টিক, কাজল, সম্পূর্ণ মেকআপ পুরো ছানা বড় হয়ে গেছে। কোমরটাও বোধহয় ভেঙে গেছে। এই বজ্জাত বেটাকে ভালো ভাবতে গিয়ে উচিত শিক্ষা পেল রুহি। একদিন এই বেটাকে সুযোগ পেয়ে হাতের কাছে পেয়ে নিক শুধু এমন মজা দেখাবে যে জীবনে তার সাথে লাগতে আসবে না। মনে মনে কথাগুলো ভেবে রাগে ফোঁসফোঁস করতে লাগলো রুহি। আর আদনান তা দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। গাড়ি থামান বলছি। মাঝ রাস্তায় রুহি বেশ জোরাসোরে কথাটা বলল। আদনান সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে গাড়ি ড্রাইভ করতে লাগলো। কথা শুনতে পান না? আমি আপনাকে গাড়ি থামাতে বলেছি। মাঝ রাস্তায় গাড়ি থামানো কোনো নিয়ম কানুনের মধ্যে পড়ে না, আর তোমার কথা মানতে বাধ্য নই আমি। সো এটা করা যাবে না। রুহি রেগে আগুন হয়ে আদনানকে ধাক্কা দিতে লাগলো। আদনান তাল সামলাতে না পেরে দ্রুত গাড়ি থেকে সাইড ব্রেক করলো। সাথে সাথে প্রচন্ড জোরে এক ধমক দিল রুহিকে। রুহি কেঁপে উঠল। গাড়ি থেকে বেরিয়ে রুহির পাশের দরজা খুলে তাকে টেনে বের করে আদনান দাঁতে দাঁত চেপে তেজি কণ্ঠে বলল, ননসেন্স, স্টুপিড মেয়ে কোথাকার! কি করছিলে এটা তুমি? আমি সময় মতো ব্রেক না কষলে এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। মাথায় কি সামান্য পরিমাণ বুদ্ধিও নেই তোমার, নাকি কেবল হাতে পায়ে বড় হয়েছো? রুহি কোনো কথা না বলে মাথা উঁচু করে কাঁদতে লাগলো। আদনান দাঁতে দাঁত চেপে বলল, তুমি গাড়ি থেকে নামতে চেয়েছিলে না? যাও, তোমাকে এখানেই ছেড়ে দিলাম। কিছু হলে তার দায়ভার আমি নিব না। বলে আদনান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। রুহি অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকিয়ে রইল। চারপাশে তাকিয়ে দেখে হঠাৎ কিছু বকেটের ছেলেকে রাস্তায় দেখে তার বুক ধক করে উঠল। ছেলেগুলো তাকে লক্ষ্য করছিল এতক্ষণ ধরে। আদনান চলে যেতেই তারা তাকে ঘিরে ধরল। কি গো পুলটুসি, বয়ফ্রেন্ড বুঝি ছেড়ে চলে গেছে? চিন্তা নেই, হ্যাঁ আমরা আছি তো। বলে ছেলেগুলো তার সাথে অসভ্যতামি করতে নিলে হঠাৎ কোথা থেকে আদনান এসে তাদেরকে সামনে এসে পেটাতে লাগলো। আদনানের দক্ষ ফাইটিং এর কাছে বকাটেগুলো কোনো পাত্তাই পেল না। প্রফেশনাল ফাইটারদের মতো প্রশিক্ষণপ্রাপ্ত সে, নিখুঁতভাবে দক্ষতার সাথে ফাইট করছে সে। কয়েক ঘাতে সবগুলো বকেটের ছেলেকে নাজেহাল করে দিয়েছে। বকেটেগুলো কোনো রকমে প্রাণ হাতে নিয়ে পালালো। রুহি এতক্ষণ ভয়ে থরথর করে কাঁপছিল। আদনান তার এই অবস্থা থেকে আর কিছু বলল না। তার হাত ধরে নিয়ে গাড়িতে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়লো ড্রাইভিং সিটে। চুপচাপ ড্রাইভিং করে যাচ্ছে আদনান। রুহিও কোনো কথা বলছে না, কিন্তু আর চোখে বারবার আদনানকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। উল্টো লোকটার ভিতরে একটা নিষ্পাপ সুন্দর মন আছে। মনের অজান্তেই আদনানের প্রতি রুহির হৃদয়ে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো। সরি, মৃদু কণ্ঠে বলল রুহি। ইটস ওকে। আপনারও কিন্তু দোষ ছিল। আপনি আমাকে এভাবে ছেড়ে না আসলে এমনটা হতো না। আদনান একটা দীর্ঘশ্বাস নিল। এই মেয়ের সাথে কথা বলতে নিলে ঝগড়া হবেই, তাই আর কোনো কিছু না বলে চুপচাপ ড্রাইভিং করতে লাগলো সে। কিন্তু আপনি মানুষটা খুব ভালো আছেন। লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটা বলল রুহি। বাহ, একদিন একটু বাঁচিয়েছি বলে বুঝে নিলে আমি ভালো না খারাপ? অবশ্যই বুঝে নিয়েছি, কারণ খারাপ হলে কিছুতেই আমাকে এই অবস্থায় বাঁচাতে যেতেন না। পরক্ষণেই দ্বিগুণ উৎসাহ নিয়ে রুহি জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমাকে বাঁচাতে কেন গিয়েছিলেন? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও আমি একই কাজ করতাম। আদনানের শান্ত নির্লিপ্ত উত্তর। রুহির মনটা খারাপ হয়ে গেল। সে এরকম উত্তর আশা করেনি। তার নিজেকে আদনানের কাছে স্পেশাল ফিল হতে ইচ্ছে করাচ্ছিল। মুখ ফুলিয়ে এসে জানালার উল্টো দিকে তাকিয়ে রইল। আদনান সেটা দেখে মৃদু হাসলো। রুহিকে যখন ছেলেগুলো বিরক্ত করছিল তখন কেন জানি না তার ভেতর অসম্ভব রাগ উঠে গিয়েছিল। সেজন্য নিজের সর্বশক্তি দিয়ে সে ছেলেগুলোকে ধোলাই করেছে। কিন্তু এই কথা রুহিকে বললে চলবে না, তাহলে এটা নিয়ে সে আবার নতুন করে তাকে পচাবে। এদিকে আরিয়ান ড্রাইভিং সিটে ড্রাইভিং করছে এবং রিদিতা ফ্রন্ট সিটে বসেছে। আরিয়ানের পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো স্পাইক করা, চোখে সানগ্লাস আর হাতে রোলেক্স মডেলের রিস্ট ওয়াচ। আরিয়ান আর আদনানের গেট আপ আজকে পুরোপুরি ওকে, যেন জমজ দুই ভাই। বিষয়টা রিদিতাও খেয়াল করেছে। রিদিতার পরনে ব্ল্যাক কালার লং গাউন, বাদামি কোকড়ানো চুলগুলো খোলা, কানে বড় বড় দুইটা কালো পাথরের দুল। ওকে বরাবরের মতোই খুব সুন্দর লাগছে আজকেও।
কারের খোলা জানালা দিয়ে বাধা শেষে হৃদিতার চুলগুলোকে বরাবর এলোমেলো করে দিচ্ছে। চুলগুলো বারবার বিরক্ত করছে হৃদিতার চোখ মুখকে। আর আরিয়ান একবার লুকিং গ্লাসে তো আরেকবার সরাসরি হৃদিতাকে দেখে মুগ্ধ নয়নে বারবার তাকাচ্ছে। গাড়ি চালানো থেকে তার বেশি মনোযোগ হৃদিতার দিকে। ইচ্ছে করছে তার চোখে মুখে এসে পড়া চুলগুলো নিজের হাতে কানের পিঠে গুজে দিতে, কিন্তু পেছনে তো আবার হারামি বন্ধুগুলো বসে আছে। একটু কিছু বললেই করলে ওরা তিলকে তাল বানিয়ে মজা নিতে শুরু করবে। ওরা এমনিতেও আরিয়ানের বারবার তাকানো বিষয়টি দেখে মুখে টিপে টিপে হাসছে। বিষয়টি আরিয়ান প্রথমে খেয়াল না করলেও পরে যখন খেয়াল করলো তখন পুরোপুরি ড্রাইভিং করতে মনোযোগ দিল। হয়েছে হয়েছে, আমাদের দেখে আর লজ্জা পেতে হবে না। তোরা দুজন হলি গিয়ে কাপল, আর তাও যেই সেই কাপল নয়, পুরো অরিজিনাল ভালোবাসায় শিখতো নিখাত ভেজালবিহীন কাপল। তোরা দুজন চোখে চোখে প্রেম করবি, তাতে আমরা কথা বলার কে? শাকিল হাসতে হাসতে কথাগুলো বলল। বাকিরাও তাতে হেসে যায়। জানালা হৃদিতার চুলগুলো নির্দ্বিধায় কানের পিঠে গুজে দিয়ে সবার সামনে গালে একটা চুমু দিয়ে আরিয়ান তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল, আসলেই তো আমার ফিয়ন্সেকে আমি বারবার দেখবো, শতবার দেখবো, 1000 বার দেখবো, কানের পিঠে চুল গুজে দেবো, চুমু খাবো, তাতে কার বলার কি? এই ঘটনা দেখার এবং শোনার পরে সবাই প্রথমে অপ্রস্তুত হয়ে কাশি দিতে লাগলে পরক্ষণেই মিটমিট করে হাসতে হাসতে একসময় জোরে হেসে দিল। রেহান বলল, বাহ কি প্রেম! রোমিও জুলিয়েটকেও হার মানিয়ে দিবি তোরা। আরিয়ান সেসব কথায় পাত্তা না দিয়ে মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে লাগলো। আর হৃদিতা লজ্জায় মরিমরি মুখ করে জানালার দিকে মুখ করে তাকিয়ে রইল। বিশাল বড় বসুন্ধরা শপিং মলে গিয়ে প্রত্যেকটা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন। বিশেষ করে মিসেস শায়লা, মিসেস আনিকা রায়হান আর সাদিকা বেগম তো শুধু পারছেন না প্রত্যেকটা দোকান বাড়িতে তুলে নিয়ে আসতে। ডক্টর রেজা চৌধুরী আর মিস্টার রায়হান শাহরিয়ার শুধু অশ্বায়ের মতো সবটা দেখে তাকিয়ে থেকে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। হৃদিতাকে বিভিন্ন কালারের লেহেঙ্গা দেখাতে লাগলো সবাই। ইতিমধ্যে গায়ে হলুদ এবং রিসেপশনের লেহেঙ্গা কেনা হয়ে গেছে। একটা গোল্ডেন কালার, অপরটি ব্ল্যাক কালার। ব্ল্যাক অবশ্য আরিয়ানের পছন্দে নেওয়া হয়েছে, সাথে ম্যাচিং জুয়েলারি কেনা হয়েছে, কিন্তু বিয়ের লেহেঙ্গা কেনা এখনো বাকি। লেহেঙ্গা দেখতে দেখতে আরিয়ানের একটা লেহেঙ্গা খুব পছন্দ হয়ে গেল। লাল টকটকে ভীষণ গর্জিয়াস একটি ভারী লেহেঙ্গা। ছোটবেলায় হৃদিতাকে লাল শাড়ি পরিয়ে সে বহুরূপে সাজাতো, তখন হৃদিতার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারত না সে। মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকতো শুধু। আজ যখন সত্যি সত্যি হৃদিতা তার বউ হতে যাচ্ছে, তখন এই লেহেঙ্গাটাই তার সবচেয়ে আকর্ষণীয় আর মানানসই মনে হলো। মনে মনে এই লেহেঙ্গায় হৃদিতাকে একবার কল্পনা করে আরিয়ানের পুরো দেহ মনে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আরিয়ানের মনে হয় বিয়েতে লাল রঙের পোশাক ছাড়া অন্য কোনো রঙের পোশাকে বিয়ের কনেদের একদম মানায় না। আরিয়ান চোখ দিয়ে সেটা হৃদিতাকে ইশারা করলো। হৃদিতা ইশারা করলো মিসেস শায়লাকে। অবশেষে এটাই বিয়ের লেহেঙ্গা হিসেবে নিয়ে নেওয়া হলো। হৃদিতা সেটা গায়ে জড়িয়ে নিতেই আরিয়ান হাত দিয়ে পারফেক্ট সাইন দেখালো। হৃদিতা লজ্জা পেয়ে গেলে আরিয়ান মুচকি হাসলো। এরপর যাওয়া হলো জুয়েলারির দোকানে। সবাই বিয়ের কোণের জন্য গায়ে হলুদ, বিয়ে, রিসেপশনের জুয়েলারি পছন্দ করতে করতে 2.5 ঘন্টা লাগিয়ে দিল। সোনা, ডায়মন্ড, পাথর ইত্যাদি সব রকমের জুয়েলারি নেওয়া হলো। এরপর আরিয়ানের জন্য হৃদিতার সাথে ম্যাচিং কালারের 3টি শেরওয়ানি ও পাঞ্জাবি সেট, স্যুট এবং জিন্স প্যান্টও নেওয়া হলো। বাকিদের জন্য 3টি অনুষ্ঠানে পরার জন্য পোশাক নেওয়া হলো। সব মিলিয়ে কখন যেন সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, সেটা কেউই টের পেল না। এদিকে আদনানের সন্দেহ এবার অনেকটা বিশ্বাসে পরিণত হতে লাগলো। সে আরিয়ানের বন্ধুদের কাছ থেকে কিছুটা শুনেছিল আরিয়ান আর হৃদিতার বিয়ের ব্যাপারে। প্রথমে বিশ্বাস করতে না চাইলে এখন এসব কেনাকাটা দেখে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে গেল। রাগে তার মাথার রগ যেন ছিঁড়ে যেতে চাচ্ছে, পুরো শরীর থরথর করে কাঁপছে তার। কাউকে কোনো কিছু না বলেই সে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কেউ সেটা লক্ষ্য না করলেও রোহি ঠিকই সেটা লক্ষ্য করেছে। এদিকে মার্কেট থেকে বের হতে যেতেই আরিয়ানের সাথে একটি মেয়ের ধাক্কা লাগলো। আরিয়ান ফোন চালানোতে ব্যস্ত থাকায় মেয়েটিকে না দেখেই সরি বলে মেয়েটির পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু মেয়েটি আরিয়ানকে দেখেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো আরিয়ান শব্দটি। তখনই পেছনে আরিয়ানের বন্ধু বান্ধবী আর তার পরিবারের লোকজনদেরকে আসা দেখে লুকিয়ে পড়লো একপাশে। মেয়েটি আর কেউ নয়, রাইসা, আরিয়ানের জীবন ধ্বংসকারী অন্যতম কালপিট। 1 সপ্তাহ আগে লন্ডন থেকে দেশে ফিরেছে সে। দেশে এসে আরিয়ানকে অনেক খুঁজেছে সে। তাকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল সে, কিন্তু তার অগোচরে আরিয়ানের সাথে পরে যে আর কি হয়েছে সে সম্পর্কে সে কিছুই জানে না। অনেকক্ষণ কি যেন ভেবে হঠাৎ ফোন বের করে কাকে ফোন করে কি যেন কথা বলে যেন চলে গেল সে। এদিকে আদনান মদ্যপান করে বেসামালভাবে গাড়ি চালাচ্ছে। তার আজ হুঁশ নেই যেন।
তাকে এমনভাবে ঠকানো হচ্ছিল, তারই সামনে তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে। এটা ভাবতেই তার সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে। দুই হাতে তীব্র আঘাত করতে করতে সেগুলো কেটে ইতিমধ্যে রক্ত বের হওয়া শুরু হয়েছে। অ্যালকোহলের বোতলটা ভেঙে আবারও হাত কেটে ফেলেছে সে। হঠাৎই গাড়ির সামনে একটা মেয়েকে দেখে খুব জোরে ব্রেক কষল সে। পরিণামে স্টিয়ারিং এর মাথা থেকে প্রচন্ড ব্যথা পেল সে। তবুও মাথা উঠিয়ে রক্তচক্ষু হওয়া চোখগুলো পিটপিট করে খুলে সে বোঝার চেষ্টা করলো সামনে কে। দেখলো যে রুহি একটা ট্যাক্সি থেকে নেমে তার দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। সে আদনানের এই অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। গাড়ির দরজা খুলে আদনানের পাশের সিটে বসে তাকে দু হাতে আগলে নিয়ে হঠাৎ জোরে কেঁদে উঠছে, বলতে লাগলো, এ কি অবস্থা করেছেন নিজের? হঠাৎ এমন করলেন কেন? এভাবে গাড়ি কেন চালাচ্ছিলেন? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট করে ফেলতেন। আদনান ঝটকা দিয়ে রুহিকে দূরে সরিয়ে ফেলল। তার এখন হিতাহিত জ্ঞান নেই। রুহি সিটির পাশে লুকিং গ্লাসে পড়ে গিয়ে মাথায় বেশ ব্যথা পেল। হাত দিয়ে ধরে দেখলো সেখান থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু রুহি সেদিকে কোনো পাত্তা দিল না। সে উঠে বসে বুঝতে পারলো আদনানের এখন কোনো হিতাহিত জ্ঞান নেই। এখন কোনো কিছু জিজ্ঞেস করলেও সে জানতে পারবে না। তার চেয়ে ভালো তাকে বাড়িতে গিয়ে সজ্ঞানে ফিরিয়ে এনে ভালো মতো জিজ্ঞেস করা যাবে। সে চোখ মুখ মুছে অনেক কষ্টে নিজের ড্রাইভিং সিটে বসে এবং আদনানকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেই ড্রাইভ করে আদনানকে বাড়িতে নিয়ে গেল। সবাই ইতিমধ্যে বাড়িতে ফিরে এসেছে। বাড়ির সামনে আসতে ড্রাইভার দৌড়ে এলো আদনানকে এই অবস্থায় দেখে তাকে ধরার জন্য। এক কাঁধে রুহি আর এক কাঁধে ড্রাইভার ধরে তাকে নিয়ে চলল বাড়ির দিকে। মিস্টার রায়হান শাহরিয়ার আর মিসেস আনিকা রায়হান ছেলের এই অবস্থা দেখে কান্না জুড়ে দিলেন। বিশেষ করে মিসেস আনিকা রহমান তো নিজের হিতাহিত জ্ঞান ভুলে ফেলেছেন। তিনি হয়তো আন্দাজ করতে পেরেছেন আদনান সবকিছু জেনে গেছে। সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করতে লাগলেন তিনি। সবাই ঘরে নিয়ে গিয়ে আদনানকে শুয়ে দিল। ডাক্তার ডেকে এনে তার মাথায় আর হাতে ভালো মতো ব্যান্ডেজ করা হলো। রুহি নিজেও মাথায় কিছুটা আঘাত পাওয়ার জন্য তাকেও ব্যান্ডেজ করিয়ে দেওয়া হলো। সবাই এখন কি হয়েছে তা জানার জন্য আগ্রহ প্রকাশ করা হলো। এখন আদনানকে নিয়েই সবাই ব্যস্ত, বাকিটা পরেও জানা যাবে। আদনানের এখনো জ্ঞান ফিরল না। সবাই চলে গেলেও মিস্টার রায়হান শাহরিয়ার, মিসেস আনিকা রায়হান, বিদিতা, আরিয়ান আর রুহি রয়ে গেল। রুহির আজ কেন যেন ভীষণ খারাপ লাগছে আদনানের জন্য। বুকের ভেতরটা প্রচন্ড চিনচিনে ব্যথা করছে। সে আদনানের দিকে এক দৃষ্টিতে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থেকে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খান ম্যানশনের সবাই সকালে ঘুম থেকে উঠতেই আদনানের রুম থেকে বিকট শব্দে ভাঙচুরের শব্দ ভেসে এলো। সবাই ব্রেকফাস্ট করছিল ডাইনিং টেবিলে বসে। ভাঙচুরের শব্দ শুনে সবার মনোযোগ একযোগে আদনানের রুমের দিকে গেল। মিসেস আনিকা রায়হান আদনানের রুমে ছিলেন সারা রাত। তিনিও তখন রুমেই ছিলেন। সবাই রুমে আসতেই দেখলো পুরো রুম জুড়ে সমস্ত আসবাবপত্র ভেঙে চুরে পড়ে আছে। আদনান প্রচন্ড উত্তেজিত হয়ে আছে। মিসেস আনিকা রায়হান একপাশে পাথরের মতো দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে স্পষ্ট চাপা আতঙ্ক আর ভয় বিরাজ করছে। মিসেস শাইলা বলেন, কি হয়েছে আদনান বাবা, তুমি এমন করছো কেন? এরপর সবাই একে একে নানা প্রশ্ন করতে লাগলো। আদনান তাতে বিরক্ত হয়ে প্রচন্ড জোরে এক চিৎকার করলো। সবাই আটকে উঠলো আদনানের এই রূপ দেখে। আদনান রাগান্বিত কণ্ঠে বলল, আপনারা প্লিজ একটু বাইরে যান, আমার মাম্মার সাথে কিছু কথা আছে। এরপরে মিস্টার রায়হান শাহরিয়ারের দিকে তাকিয়ে একই কণ্ঠে বলল, মিস্টার রায়হান শাহরিয়ার, আপনিও একটু এখানে থাকুন। ছেলের মুখে আপনি ডাক শুনে মিস্টার রায়হান কিছুটা থতমত খেয়ে গেলেন। এরপরে আদনানের কথা মতো সবাই রুম থেকে বেরিয়ে গেল। আদনান অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে রাগ নিয়ন্ত্রণ করে নিজের বাবা মায়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনারা আমার সাথে কেন এমন করলেন? আমি কি সত্যি আপনাদের ছেলে? সত্যিকার ছেলে হলে তো আমাকে এমন বাজেভাবে ঠকাতে পারতেন না। কেন করলেন আমার সাথে এমন? কেন? শেষের কথাটা আদনান তত্ত্বাধিক জোরে বলল। তার কণ্ঠে কান্নারা দলা পেকে আছে। মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হানের চোখেও পানি এসে গেছে। তারা আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিলেন। আদনান তাদেরকে থামিয়ে দিয়ে পুনরায় বলতে লাগলো, আপনারা ভালো করেই জানতেন হৃদিতাকে আমি কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। তাহলে কেন আমার থেকে আমার প্রাণটা কেড়ে নিচ্ছিলেন? আমাকে অন্ধকারে রেখে ওর বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে আর আমি কিনা জানি না। দেখো বাবা, আমরা পরে তোমাকে সব বুঝিয়ে বলতাম। মিস্টার রায়হানের কথায় আদনান আরো তেতে উঠল। তীব্র শ্লেষের সাথে চিৎকার করে বলল, আর কি বলতেন আমায়? এটাই যে তোমার জান পাখিকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দিচ্ছি, তুমি আর ওকে পাবে না, এটাই তো? আদনান প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। কান্না বিচলিত কণ্ঠে বললেন মিসেস আনিকা রায়হান। আর কোনো কথা বুঝতে চাই না আমি। আর এটাই ভালো হবে যে আপনারা আমার সাথে আর কোনো কথা না বলবেন। এবার আপনারা বেরিয়ে যেতে পারেন। যা বোঝার বুঝে গেছি আমি। আর কিছু বোঝাতে হবে না আমাকে। আমাকে একটু একা থাকতে দিন।
মিস্টার রায়হান আর আনিকা রায়হান কিছু বলতে যাচ্ছিলেন। আদনান তাদেরকে থামিয়ে দিয়ে বের হয়ে যেতে বলল। তারা এক বুক কষ্ট নিয়ে বেরিয়ে গেলেন। ছেলেটা তাদেরকে এভাবে ভুল বুঝলো। বাবা মা বেরিয়ে যেতেই আদনান শব্দ করে দরজা বন্ধ করে মাথাটা দুহাতে চেপে ধরে সোফায় বসে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এক্ষুনি হৃদিতার সাথে কথা বলতে হবে। ফোন বের করে হৃদিতাকে কল করে 2 মিনিট কথা বলার জন্য ছাদে আসতে বলল সে। সকালের স্নিগ্ধ আলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজ সকালটা অনেকটাই অন্যরকম সুন্দর। নীল আকাশের সাদা কবুতর উড়াউড়ি করছে। কিন্তু এই সুন্দর সকালেও দুটি মানুষ বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে ছাদের এক কোনায়। হৃদিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটু আগে আদনান তাকে তার ভালোবাসার কথা বলল। এত বছরের যা সে খুনাক্ষরেও কখনো টের পায়নি। আদনান তাকে ভালোবাসতো, অথচ সে বুঝতে পারেনি। তার জন্য আজকে সে এতটা কষ্ট পাচ্ছে। আজ যতটা না আদনান কষ্ট পাচ্ছে, তার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছে হৃদিতা। ভালো না বাসলেও তার সবচেয়ে ভালো আর কাছের বন্ধু ছিল আদনান। তার জন্য তার প্রিয় বন্ধু কষ্ট পাবে সেটা সে মেনে নিতে পারবে না কখনোই। কিন্তু এখন তারও যে কিছু করার নেই। ছোটবেলা থেকে অন্য আরেকজনকে সে যে মন দিয়ে বসে আছে। এখন মন প্রাণ উজাড় করে শুধু তাকেই ভালোবাসে। জোর করে হলেও সে মন আদনানকে সে দিতে পারবে না কখনোই। অনেকক্ষণ চুপচাপ থাকার পর আদনান শান্ত কণ্ঠে বলল, জানি রিদিতা, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। হয়তো আমি যে তোমাকে ভালোবাসতাম সেটা তুমি কখনো বুঝতে পারোনি, কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি একদিন আমার ভালোবাসাটাকে ঠিকই বুঝবে। কিন্তু সেই দিন কখনোই আসেনি, আর আসবেও না মনে হয়। জানো, তুমি ছাড়া আমার এই মনেও কোনো মেয়েকে আমি কখনো জায়গা দেওয়ার কথা কল্পনাও করিনি। একতরফা ভাবে ভালোবেসে গিয়েছি তোমাকে। বন্ধুত্ব নষ্ট হবে দেখে তোমাকে কখনো ভালোবাসার কথাটাও বলিনি। ভেবেছিলাম একদিন তুমি নিজেও আমাকে ভালোবাসবে, কিন্তু এটা কখনোই বুঝতে পারিনি যে তোমার মনে সারা জীবন একজনই ছিল, আছে আর সবসময়ই থাকবে। তোমার আর আরিয়ানের ভালোবাসাটা মেনে নেওয়া হয়তো আমার জন্য অত্যন্ত কষ্টকর হতো, কিন্তু আমি এতটাও নির্দয়া হতাম না যে তোমাকে আর আরিয়ানকে আলাদা করে দিতাম। এতটুকু বিশ্বাস তোমার আমার প্রতি রাখা উচিত ছিল। তুমি সুখে থাকবে এমন সমস্ত কিছুর জন্য আমি আমার নিজের জীবন কোরবানি দিতেও প্রস্তুত থাকতাম। সেখানে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে অন্যের হাতে তুলে দিতেও দ্বিধাবোধ করতাম না আমি। কিন্তু আমাকে না জানিয়ে এভাবে ঠকানোটা তোমাদের করা উচিত হয়নি। হৃদিতা ব্যাকুল কণ্ঠে বলল, বিশ্বাস করো আদনান, আমি জানতাম না তুমি আমাদের বিয়ের ব্যাপারটা জানো না। এমনকি আঙ্কেল আন্টি ছাড়া আমরা কেউই জানতাম না। আনিকা আন্টি বলেছিল তোমাকে একসময় সব জানিয়ে দেবে। আমি ভেবেছিলাম তুমি পরে জানলেও সেটা স্বাভাবিকভাবেই মেনে নেবে, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি আমার জন্য তুমি এতটা কষ্ট পেয়েছো। জানলে আমি কখনো এতটা সুখে থাকতে পারতাম না। আদনান তাচ্ছিল্য করে হেসে পড়ল। আমি তোমাকে ভালোবাসতাম জানলে তুমি আরিয়ানকে ভুলে যেতে। এই কথায় হৃদিতা একদম চুপ হয়ে গেল। আরিয়ানকে সে কখনোই ভুলতে পারবে না, কোনো কিছুর বিনিময়েই না। কিন্তু আদনানকেও সে এভাবে কষ্ট পেতে দেখতে পারবে না। হৃদিতাকে চুপ থাকতে দেখে আদনান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আরিয়ানকে তুমি কখনোই ভুলতে পারবে না। ভালোবাসাটা আমিও বুঝি রিদিতা। ভালোবাসার মানুষকে মন থেকে মুছে ফেলা একদমই সম্ভব নয়, সেটা আমি খুব ভালো করেই জানি। আর এখন আমি তোমার আর আরিয়ানের মধ্যে আর কখনোই পথের কাঁটা হয়ে থাকবো না। বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা। সুখে থেকো তুমি। তোমার সুখেই দূর থেকে বসে আমার কষ্টগুলোকে জলাঞ্জলি দিয়ে আমিও সুখে থাকতে পারবো। বলে আদনান দ্রুত চলে গেল সিঁড়ি দিয়ে। হৃদিতার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এতক্ষণ আরিয়ান দরজার আড়ালে থেকে সব কথা শুনছিল। আদনান চলে যেতে সে হৃদিতার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। হৃদিতা মাথা তুলে তাকিয়ে আরিয়ানকে দেখে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। পরক্ষণেই তার মনে হলো আরিয়ান তাকে আদনানের মতো ভুল বুঝলো না তো। মাথা তুলে তাকিয়ে সে আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার চোখের ভাষার মানে এই যে, তুমিও কি আমাকে ভুল বুঝেছো আরিয়ান? আরিয়ানও চোখের ভাষা বুঝতে পেরে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমাকে আমি কেন ভুল বুঝবো রিদি? তুমি ভুল বোঝার মতো কোনো কাজ করেছো কি? তুমি এমন একটা ফুল যাকে কখনোই ভুল বোঝা যায় না। এরপর হৃদিতাকে ছাড়িয়ে আলতোভাবে ওর গাল ধরে কোমল কণ্ঠে বলল, ভালোবাসা কোনো অপরাধ নয় রিদি। আদনান তোমাকে ভালোবেসেছে, এটা তার কোনো অপরাধ নয়। আবার তুমি আমাকে ভালোবেসেছো, এটাও তোমার কোনো অপরাধ নয়। আসলে একটা কথা কি জানো, আমরা পৃথিবীতে যা চাই তা পুরোপুরি কখনোই পাই না। আল্লাহ আমাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন। তার ইচ্ছে মতো আর পরিকল্পনা মতোই সবকিছু হয়। তোমার আর আমার চাওয়াতে কিছুই হবে না। আল্লাহ যেমন আমার ভাগ্যে তোমাকে রেখেছেন, ঠিক তেমনি আদনানের ভাগ্যেও অন্য কাউকে রেখেছেন। আদনান তার সত্যিকারের ভালোবাসাকে একদিন ঠিকই খুঁজে পাবে। যেদিন সে খুঁজে পাবে সেদিন বুঝতে পারবে তুমি তার জন্য ছিলে না। তখন সে আপনার থেকেই সবটা বুঝে যাবে। আমাদের এখন ওকে কিচ্ছু বলার দরকার নেই। সময়ে ওর সব কথার উত্তর দিয়ে দেবে। আর ওর প্রতি কিংবা তোমার প্রতি আমার কোনো রাগ করার প্রশ্নই ওঠে না, কারণ তোমরা কেউই কোনো ভুল করোনি।
আরেকটা কথা, ঠিক আদনানকে এভাবে একটা ঘোরের মধ্যে রেখে আমাদের বিয়ের কথাটা লুকানো উচিত হয়নি। ওকে বলে সবটা মিটমাট করে নেওয়া দরকার ছিল। আর ওর মতো ভালো মনের মানুষ সেটা এক সময় মেনেও নিত, তাহলে আজকে আর এমন হতো না। ও খুশি মনেই তোমাকে আমার হাতে তুলে দিত। আমি জানতাম না আরিয়ান, আনিকা আন্টি যে ওকে কিছু বলেনি। এত বছরে ওর লুকায়িত ভালোবাসা আমি অনুভবই করতে পারিনি। সেটা যে হঠাৎ করে এইভাবে সামনে আসবে সেটাও আমি কল্পনাও করতে পারিনি। আরিয়ান হৃদিতার চোখের পানি মুছিয়ে দিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, এখন আর কোনো কান্না নয়। আমার হৃদয়ের চোখে পানি আর মুখে কষ্টের ছাপ আমি দেখতে চাই না। যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন চলো, আদনানকে আমাদেরকে আটকাতে হবে। হৃদিতা মাথা নাড়িয়ে সম্মতি দিলে দুজনেই নিচে চলে গেল। আদনান রুমে বসে লাগেজ প্যাকিং করছিল। আজকে সন্ধ্যার সময় কানাডার ফ্লাইট বুক করে ফেলেছে সে। ইমার্জেন্সি ভিত্তিতে কানাডায় চলে যাবে সে। মনে মনে ঠিক করে রেখেছে আর কোনোদিন ফিরে আসবে না এই দেশে। বাবা মায়ের বাড়িতেও যাবে না। ওর আলাদা অনেক ফ্ল্যাট আছে, ওখানে গিয়ে উঠবে। বাবার বিজনেস থেকেও পার্টনারশিপ উঠিয়ে নিয়ে নিজে আলাদা বিজনেস শুরু করবে। মোট কথা তার থেকে সত্যটা লুকানোর দরুন সে বাবা মায়ের থেকে একেবারে আলাদা হয়ে যাবে। যারা তাকে এভাবে ঠকালো তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। মনে মনে এসব ঠিক করে লাগেজ প্যাকিং করছিল আদনান। তখনই দরজার আড়ালে কাউকে উকি মারতে দেখে থেমে গেল সে। আদনান জোরে চেঁচিয়ে উঠে বলল, কে ওখানে? সামনে এসো বলছি। রুহি ভয়ে ভয়ে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। আদনান ওকে দেখে বিরক্তিমাখা দৃষ্টিতে চেয়ে থেকে বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি আর আমার চোখের সামনে আসবে না, তাও আবার কেন এসেছো? রুহি আদনানের কথার কোনো উত্তর না দিয়ে ভাঙা গলায় ধীর কণ্ঠে বলল, আপনি কি সত্যি আজ কানাডা চলে যাচ্ছেন? তা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এখানে আরো বছর খানেক থেকে যাব? দেখছো না লাগেজ প্যাকিং করছি। এত কাণ্ড হয়ে যাওয়ার পরও আমার সামনে আসো কি করে তুমি? ভয় করছে না তোমার? রুহি তখন এক অপ্রত্যাশিত অবাক কাণ্ড করে বসলো। দৌড়ে এসে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। ঘটনার আকস্মিকতায় আদনান পুরো হতভম্ব হয়ে গেল। রুহি তার বুকে হাউমাউ করে কেঁদেই যাচ্ছে আর সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। কিছু বলা বা করার ভাষা যেন সে হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ আদনান রুহিকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিল। আদনান ঝাঁজ নিয়ে উত্তপ্ত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোমার? লজ্জা করে না এভাবে একটা ছেলেকে জড়িয়ে ধরতে? এই কয়দিন একটু ঝগড়াঝাটি কথাবার্তা খুনসুটি হয়েছে বলে এভাবে জড়িয়ে ধরবে? অসভ্য মেয়ে কোথাকার। আদনানের অপমানজনক কথা শুনে রুহির কোনো ভাবান্তর হলো না। সে আদনানের হাত ধরে কান্না ভেজা ব্যাকুল কণ্ঠে বলল, প্লিজ আমাকে যত ইচ্ছা বকুন, কিন্তু এভাবে যাবেন না প্লিজ। আদনান হাত ছাড়িয়ে নিয়ে বলল, কে হও তুমি আমার, যে তোমার জন্য আমাকে থেকে যেতে হবে? এরপর যেন তোমাকে আমার সামনে আর না দেখি। মাইন্ড ইট। এবার রুহি আপনা থেকেই দমে গেল। সত্যি তো, কে হয় ও আদনানের? কেন ওর চলে যাওয়ার কথা শুনে ওর এত কষ্ট হচ্ছে? মাত্র কটা দিনেরই তো পরিচয়, তাও সারাক্ষণ দুজন তাকমরার মতো ঝগড়াঝাটিতে লেগেছিল। মিলেমিশে খুব কমই থাকতো ওরা, তাও এই মানুষটার জন্য ওর এত কষ্ট হচ্ছে কেন? নিজের প্রশ্নে নিজেই কোনো উত্তর পেল না রুহি। দুই হাতে মুখ চেপে কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল সে। আদনান কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আবার লাগেজ প্যাকিং এ মনোযোগ দিল, কিন্তু হঠাৎ করে নিজেরও কেমন যেন ভীষণ কষ্ট হচ্ছে। খুব প্রিয় কোনো মানুষকে আঘাত দিলে যেমন কষ্ট লাগে ঠিক তেমন কষ্ট অনুভূত হচ্ছে তার। মনটা কেমন খালি খালি লাগছে। এদিকে আদনানকে বোঝাতে ওর রুমের দিকে আসছিল। আদনানের শেষের কথাগুলো শুনে সে বুঝতে পারলো হয়তো রুহি আদনানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আদনান কি রুহিকে আদৌ ভালোবাসে? আদনানের রুমে প্রবেশ করে আরিয়ান প্রথমেই ভালোমতো সমস্ত রুমটা চোখ বুলিয়ে দেখে নিল। চারদিকে এখনো ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আদনানের নিজ হাতে সাজানো গোছানো ঘরটা বেহাল অবস্থা দেখে তার বেশ কিছুটা আফসোস হলো। ছেলেটা কম দুঃখে এসব করেনি। আরিয়ান আদনানের কাঁধে হাত রাখতে চমকে উঠল আদনান, কিন্তু তার দিকে এক পলক তাকিয়ে সে আবারও নিজের কাজে মনোযোগ দিল। আরিয়ান তার পাশে বসে কোমল কণ্ঠে বলল, আমি জানি আদনান, তুমি কতটা কষ্ট পেয়েছো। ভালোবাসা হারানোর যে কি কষ্ট সেটা আমি উপলব্ধি করেছি একটা সময়। জানো তো, হৃদয় ছোটবেলা থেকে আমার খেলার সাথী ছিল। একটা দিন একটা মুহূর্ত ওকে ছাড়া আমার কাটতো না। ও যে আমার কতটা আপন ছিল সেটা আমি তখন পুরোপুরি বুঝতে পারিনি। যেদিন ওকে আমারই চোখের সামনে দূর দেশে নিয়ে যাওয়া হচ্ছিল, সেদিন আমি ভালোবাসা হারানোর যন্ত্রণা কাকে বলে প্রথমবারের মতো উপলব্ধি করতে পেরেছিলাম। এরপর যতগুলো দিন, যতগুলো বছর গিয়েছে, আমি ভালোবাসাহীন শূন্য হৃদয়টা নিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম। পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল আমার হৃদয়। আমি তাকে ভুলে গেলেও আমার অবচেতন মন তাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারেনি। এরপর যখন আমার জীবনের সবচেয়ে দুঃসময়টা চলে এলো, আমার জীবন প্রদীপ প্রায় নিভে যাচ্ছিল, তখনও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে আমাকে নতুন জীবন দান করলো। সে আমার স্রোতহীন জীবনটা আবার তরঙ্গময় করে তুললো। আমার খাঁ খাঁ করা বিরান ভূমির মতো হৃদয়ে
পুনরায় ভালোবাসার বীজ বপন করলো। এরপর যতদিন গিয়েছে আমি ওর ভালোবাসায় গভীর থেকে গভীরভাবে মত্ত হয়েছি। এখন মনে হয় একটা সেকেন্ডও ওকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না। ও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। এই ভালোবাসার থেকেও আরো বহু গুণ বেশি ভালোবাসতে চাই তাকে। যতদিন না পর্যন্ত ওর সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হলো, ততদিন পর্যন্ত আমি ওকে হারানোর ভয় থাকতাম। ভাবতাম এই বুঝে ওকে কেউ আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল। সেই হিসেবে আমি তোমার কষ্টটা পুরোপুরি না হলেও বেশ অনেকটা অনুধাবন করতে পারছি। আজ ভাই হিসেবে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। তুমি সেটাকে উপদেশ হিসেবে না নিয়ে ভাইয়ের কথা হিসেবেই মেনে নিও। আদনান লাগেজ গোছানো বন্ধ করে আরিয়ানের কথা খুব মনোযোগ সহকারে শুনতে লাগলো। আরিয়ান বলতে শুরু করলো, আমাদের ভাগ্যে এমন অনেক কিছুই থাকে যার সম্পর্কে আমরা কখনো আগে থেকে জানতে পারি না। এই যেমন দেখো আমার অবস্থা, একটা সময় এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি বাঁচবো কিনা সেটা নিয়ে সবাই সন্দিহান ছিল। আমার নিজেরও বেঁচে থাকার ইচ্ছেটা ছিল না, কিন্তু কে জানতো আল্লাহ আমার জীবনে পুনরায় হৃদিকে পাঠাবেন, যাকে তিনি আমার জীবন সঙ্গী বানিয়ে দিয়ে পুনরায় আমার জীবনটাকে দ্বিতীয় সুযোগ দান করবেন। আমরা এমন কিছুই জানতাম না। আল্লাহ আমাদের জন্য এমন অনেক কিছু ভেবে রেখেছেন যেগুলো সম্পর্কে আমরা আগে থেকে কিছু জানি না। তুমি হৃদিকে ভালোবাসতে, এটা তোমার কোনো অপরাধ নয়, কিন্তু আল্লাহ হয়তো তোমার জন্য অন্য কোনো পরিকল্পনা করে রেখেছেন। তোমার জন্য অন্য কাউকে উত্তম জীবন সঙ্গী হিসেবে নির্ধারণ করে রেখেছেন, যার জন্য হৃদিকে তোমার ভাগ্যে না রেখে আমার ভাগ্যে রেখেছেন। তাই একটা কথা বলবো, পারলে সবসময় এটা মনে রাখবে, বর্তমান পরিস্থিতি দেখে কখনোই ভবিষ্যৎ বা অতীত যাচাই করা উচিত নয়। অবশ্যই একদিন তুমি এমন কাউকে পেয়ে যাবে যার জন্য তুমি একসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আজকের এই দিনটার জন্য। তাই বলছি ভাই, মনে কোনো রাগ বা ক্ষোভ পুষে রেখো না। মা বাবা যা করেন আমাদের ভালোর জন্যই করেন, তাদেরকে তুমি ভুল বুঝো না। তুমি চলে গেলে তারা খুব কষ্ট পাবে, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করো না। যদি সত্যি সত্যি আমাকে ভাই মনে করে থাকো তাহলে প্লিজ আমার এই কথাগুলো রাখো, তুমি যেও না প্লিজ। আরিয়ানের শেষের কথাটা একরাশ মিনতি ভেসে উঠল। আদনান সেদিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আদনান একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, বড় ভাইদের মতো উপদেশগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সত্যি তোমার কথাগুলোকে মুগ্ধ হয়েছি। তোমার কিংবা হৃদিতা কারো উপরেই আমার কোনো রাগ ক্ষোভ নেই, কিন্তু একটা কথা কি জানো ভাই, মস্তিষ্ক যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে চাইলেও অবুঝ মনটা মানতে চায় না। তবুও আমি সবার ভালোর জন্য নিজেকে মনকে বোঝাতে চেষ্টা করব। আমার মনের কথা আমি পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করব। তবে আজকে তোমাকে আমি একটা কথা বলবো হৃদিতা, এবং তোমার ভালোর জন্য আশা করি তুমি কথাটা মেনে নেবে। কি কথা আদনান? হৃদিতাকে তুমি এখনই বিয়ে করতে পারো না। কারণটা আমি স্পষ্ট করে তোমাকে বলছি, তুমি এবং হৃদিতা দুজনেরই কেউই এখনো স্টাডি কমপ্লিট করনি, নিজেদের জায়গায় ভালোভাবে প্রতিষ্ঠিত হওনি। তোমার যেমন বিডিতে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, তেমনি কানাডায় হৃদিতারও ডাক্তারি পড়াশোনার বাকি রয়েছে। এই মুহূর্তে তোমার বিয়েটা হলে ও কিছুতেই তোমার মায়া ছেড়ে কানাডা ব্যাক করতে চাইবে না। তাই পুরোপুরি মায়ার পবিত্র বন্ধনে জড়ানোর আগেই ওকে তুমি প্রতিষ্ঠিত হতে সাহায্য করো, ওর বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সাহায্য করো। সাময়িক সময়ের বিচ্ছেদের পর যখন তোমরা পুনরায় একত্রিত হবে, তখন দেখবে এর চেয়ে সুখময় অনুভূতি আর কিছুই হতে পারে না। এগুলো শুধু আমার কথা না, আমার বাবা মা, তোমার মা এবং রেজা আঙ্কেল সবাই এগুলো আগে থেকে ঠিক করে রেখেছেন। কিন্তু তারা তোমাদের বিয়ের পর হৃদিতাকে কানাডায় পাঠাতে চাচ্ছেন। তুমি কষ্ট পাবে জেনে হৃদিতা তোমাকে কখনো এই কথাগুলো বলেনি, কিন্তু আমার মনে হয় এই কথাগুলো তোমার এখনই জানা উচিত। আমি জানি হৃদিতা বিয়ের পর কিছুতেই কানাডা ব্যাক করতে চাইবে না, তাই ওর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে শক্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে। এটা তোমার ভালোবাসার অগ্নি পরীক্ষা। আদনানের কথা শুনে আরিয়ান পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। অন্য কোনো কথা তার মাথায় ঢুকছে না। হৃদির সাথে তার বিচ্ছেদ হবে এটা ভাবতেই তার হৃদয় জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। সাময়িক সময়ের বিচ্ছেদ হলেও যদি হৃদি এই মুহূর্তে তার অক্সিজেনে রূপান্তরিত হয়ে গেছে, তার আত্মার সাথে পুরোপুরি মিশে গিয়েছে, সে কিভাবে তাকে ছাড়া কয়েকটি বছর থাকবে? একটি মুহূর্ত তো সেই হৃদিকে ছাড়া কল্পনা করতে পারে না। আরিয়ান কোনো কথা বলছে না দেখে আদনান বুঝতে পারলো তার কথাগুলো এখন আরিয়ানের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ওকে সবটা বুঝে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন। তাই আদনান আরিয়ানকে জড়িয়ে ধরে ওর পিঠে একটা আলতো চাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান আদনানের বিছানায় ধপ করে বসে পড়ল। আদনানের কথাগুলো সে গভীর মনোযোগ সহকারে ভাবতে লাগলো। মস্তিষ্ক নানা যুক্তি দিয়ে আদনানের কথাগুলো বোঝানোর চেষ্টা করতে চাইলেও অবুঝ হৃদয় যে কিছুতেই মানতে চাইছে না। বুকের বাঁ পাশটা ভীষণভাবে ব্যথা করছে তার। অতি কষ্টে হৃদয় স্পন্দন যেন বারংবার থেমে থেমে চলছে। হঠাৎ দুহাতে শক্ত করে মাথা চেপে ধরল আরিয়ান। ফর্সা মুখটা কেমন লালচে বর্ণ ধারণ করলো।
চোখের সাদা অংশে রক্ত জমাট হলো। সেখান থেকে দুফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল গালবে। প্রায় 1 ঘন্টা ধরে নিজের মনের সাথে বোঝাপড়া করে ছাদের দিকে পা বাড়ালো আদনান। তার মনের ভেতরে বোঝা অনেকখানি হালকা হয়ে গেছে। আরিয়ানের কথায় এমন কি জাদু আছে কে জানে। তার কথাগুলো শোনার পর থেকে আদনানের মন জুড়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে চলেছে। কিন্তু এই মুহূর্তে আরিয়ানকে সে আরেক অগ্নি পরীক্ষার সম্মুখে দাঁড় করিয়ে রেখে এসেছে। সেই পরীক্ষায় আরিয়ান কিভাবে উত্তীর্ণ হয় সেটাই দেখবে আদনান। ছাদের দিকে যাওয়ার সময় আদনান দেখতে পেল মিসেস আনিকা রায়হান মিসেস শায়লাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। মিস্টার রায়হানও একপাশে থমথমে মুখ করে বসে আছেন। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে এলো। তাকে দেখে প্রত্যেকেই সেখানে সচকিত হয়ে উঠল। সবাই আগ্রহ নিয়ে বুঝতে চেষ্টা করলো আদনানের মনে এই মুহূর্তে কি চলছে। আদনান তাদের প্রত্যেকের অবস্থা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কানাডা যাচ্ছি না। আদনানের এই একটা কথাই মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হান সহ প্রত্যেকের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মিসেস শায়লা এবং ডক্টর রেজা চৌধুরীর চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। মিসেস আনিকা রায়হান দৌড়ে এসে আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মিস্টার রায়হানও ধীর পায়ে এসে আদনানকে বুকে জড়িয়ে ধরলেন। মিসেস আনিকা রায়হান কান্না করতে করতে বললেন, তুমি আমাদের ভুল বুঝো না আদনান, আমরা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তোমাকে আমরা ঠকাতে চাইনি। প্লিজ আমাদেরকে মাফ করে দাও বাবা, আমাদের থেকে কখনো দূরে যেতে চেও না। মিস্টার রায়হান অনুশোচনার কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আমি তোমার মাকে বারণ করেছিলাম সবকিছু না জানাতে। জানলে তুমি খুব কষ্ট পাবে, এজন্যই ধীরে ধীরে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা বলতে চেয়েছিলাম। তোমাকে কষ্ট দিতে বা ঠকাতে আমরা কেউই চাইনি। আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি ড্যাড আর মাম্মা, তোমরা আমাকে ঠিক কতটা ভালোবাসো। আমি কষ্ট পাবো জেনে তোমরা হয়তো বলতে চাওনি, কিন্তু আমার এতদিনের ভালোবাসাকে আমার থেকে দূরে চলে যেতে দেখে আমিও রাগের মাথায় নিজেকে ঠিক রাখতে পারিনি। তাই তোমাদের সাথে মিসবিহেভ করে ফেলেছি। আরিয়ান ভাই আমাকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে সম্পর্কের মূল্য কতটুকু। তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও। মিসেস শাইলা এবং ডক্টর রেজা চৌধুরী আদনান কাকে ভালোবাসার কথা বলছে বুঝতে পারলেন না। তবে তারা আর কিছু জিজ্ঞেস না করে চুপ করে রইলেন। আনিকা রায়হান চোখ মুছে বললেন, মা বাবার কাছে সন্তানের কোনো অপরাধ হয় না বাবা, তুমি শুধু আমাদের ছেড়ে যেও না, আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। আদনান নিজের বাবা আর মাকে একসাথে বুকে জড়িয়ে ধরল। পরম শান্তি অনুভব করলো সে। ছাদের একপাশে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে রুহি। তপ্ত রোদে পুড়ে যাচ্ছে সে, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ লাল হয়ে গেছে। বড্ড অভিমান হয়েছে তার আদনানের প্রতি। তার যে কতটা কষ্ট হচ্ছে তা সেই হনুমানটা বুঝবে কি করে। আর যাবে না সে ওই হনুমানের কাছে। কে হয় ওর ওই মানুষটা? সে যদি আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারে, আমিও ওর ধারে কাছে যাব না। এসব ভাবতে ভাবতে চোখের পানি মুছল রুহি। আদনান যে কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। অনেকক্ষণ ধরে রুহিকে অপলক দৃষ্টি থেকে দেখে যাচ্ছে আদনান। একসময় এগিয়ে এসে হালকা একটু কেশে বলল, ম্যাডামের কি কান্নাকাটি শেষ হয়েছে? তাহলে একটু কথা টথা বলতাম। রুহি চমকে পেছনে তাকালো। তার চোখকেই সে যেন বিশ্বাস করতে পারছে না। সাথে সাথে মনে এক অপার আনন্দ খেলে গেল। খুশিতে মনটা চকচক করে উঠল আদনানকে তার সামনে দেখে। পরক্ষণে এই সকালের ঘটনাটি মনে করে মুখ কালো করে আবার অন্যদিকে মুখ ফুরিয়ে নিল রুহি। কথা বলবে না সে এই বদমেজাজি লোকটার সাথে। আদনান আবারও একই কণ্ঠে বলল, ম্যাডাম আমাকে দেখে মনে হয় খুশি হয়নি। আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। রুহি তাও কোনো কথা বলছে না। আদনান তাও বলে যাচ্ছে, আচ্ছা, এখন একটু কথা বললে কিছুই হবে না। কথা না বললে ঝগড়া হবে কি করে? ঝগড়া করে তারপর না হয় কথা না বলে থাকলেই হবে। এখন কেন শুধু শুধু কথা বলছে না মিস ধানীলঙ্কা? রুহি এবার আদনানের মুখোমুখি দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে বলল, আপনার সাথে ঝগড়া করব কেন? আমি কথাই বা বলবো কেন? কে হন আপনি আমার? আমি তো আপনার কেউই হই না। তাহলে এসেছেন কেন কথা বলতে? চলে যাচ্ছিলেন, চলে যান। আদনান রুহিকে একটানে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। আর রুহি গোল গোল চোখে আদনানকে দেখতে লাগলো। আদনান রুহির মুখের কাছে মুখ এনে বলল, জানতে চাও কে হও তুমি আমার? রুহি চুপ করে থেকে অপলক আদনানের দিকেই তাকিয়ে থাকলো। তার চোখে মুখে জিজ্ঞাসা, কে হয় সে আদনানের? আদনান রুহির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বুঝিয়ে দিল সে কে হয় তার। রুহির পুরো শরীর জুড়ে বিদ্যুৎ গতিতে শিহরণ জড়িয়ে গেল। অবাক বিস্ময়ে সে আদনানের মুখের পানে তাকিয়ে থাকলো। আদনান রুহির সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলো, এই কয়দিনে তুমি আমার অনেক কিছু হয়ে গেছো। মনের অজান্তেই আমার মনের পুরোটা দখল করে নিয়েছো তুমি। সেটা এতদিন বুঝতে না পারলেও আজ ভালো মতোই বুঝতে পেরেছি আমি।
যখন আমি চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বুকের ভেতরটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল। বারবার মনে হচ্ছিল খুব মূল্যবান কেউ একজন আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না সে কে। পরে যখন তুমি এলে আমাকে আটকাতে আর আমি তোমাকে ফিরিয়ে দিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার কে হও। তোমাকে ফিরিয়ে দিতে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু সে কষ্টকে চাপা দিয়ে তোমার থেকে দূরত্ব সৃষ্টি করতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি তোমার থেকে আমার দূরত্ব সৃষ্টি হওয়া কখনো সম্ভব না। রুহি মন্ত্রমুগ্ধের মতো আদনানের কথাগুলো শুনছিল। সেও যে মানুষটাকে মনের অজান্তেই গভীরভাবে ভালোবেসে ফেলেছে সেটা আজকেই সে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পেরেছে। যখন আদনান তাকে ছেড়ে কানাডা চলে যাচ্ছিল তখন সে অসহনীয় যন্ত্রণায় ভুগছিল। মনে হচ্ছিল বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা টেনে বের করে নিচ্ছে। আপনি না হৃদিতা আপুকে ভালোবাসতেন? তোমার কাছে কোনো কিছু অস্বীকার করব না আমি। হ্যাঁ, আমার জীবনের প্রথম ভালোবাসাও, আর প্রথম ভালোবাসাকে কেউ কোনোদিন ভুলতে পারে না। হয়তো আমিও কখনো পারবো না। মনের এক কোণায় ওর জন্য সবসময় জায়গা থেকেই যাবে। কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসলেই সবাইকে পাওয়া যায় না। ভাগ্যে নির্ধারিত করে রাখা সত্যিকারের ভালোবাসার মানুষটা অনেক দেরিতে আসে, যেমনটা তুমি আমার জীবনে এসেছো। আরিয়ান ভাই একটা কথা একদম ঠিক বলেছে জানো, আল্লাহ আমাদের জন্য এমন কিছু রেখে দেন যা আমরা প্রথমে কখনো বুঝতে পারি না। মনে করি আমাদের জন্য আমাদের উত্তম জিনিসটাই বোধহয় হারিয়ে গেছে, কিন্তু আমাদের জন্য সত্যিকারের ভালো জিনিসটা আল্লাহ আমাদেরকে একসময় না একসময় ঠিকই বুঝিয়ে দেন, যেমনটা আজকে আমি তোমাকে পেলাম। রুহি আবার আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই কান্না সে সুখের কান্না, ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার কান্না। আদনান রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার মন জুড়ে প্রশান্তির অনুভব হয়ে চলেছে। রুহি আদনানকে ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে ব্যাকুলভাবে বলতে লাগলো, আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না তো আদনান? রুহির মুখে প্রথমবার নিজের নাম এভাবে শুনে থমকে গেল আদনান। হৃদয় জোড়ে কেমন এক অদ্ভুত প্রশান্তিময় অনুভূতি বইতে লাগলো। রুহির চোখের পানি মুছে দিয়ে আদনান শান্ত কণ্ঠে বলল, ছেড়ে গিয়ে আবার একেবারের জন্য তোমার কাছে ফিরে আসবো রুহি, কথা দিলাম। রুহি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আদনানের দিকে। আদনানের রহস্যময় কথার কিছুই বোধগম্য হলো না তার কাছে। রাইসা ঘরমায় অস্থিরভাবে পায়চারি করছে। তখনই একটা ফোনে কল এলো। ও তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। হ্যাঁ বলো, কি জানতে পেরেছো মেয়েটার ব্যাপারে? ওপাশ থেকে কেউ একজন কি যেন বলল। রাইসা শান্তভাবে সেটা শুনে ফোনটা রেখে দিল। ইজি চেয়ারে বসে চোখটা বন্ধ করে দোল খেতে লাগলো। চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়লো। হঠাৎ চোখ খুলে অস্থিরভাবে নিচে নিচেই বলতে লাগলো, এটা তুই কি করলি রাইসা? নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য নিজের ভালোবাসার মানুষটার সাথে এমনটা করতে পারলি তুই? আর এখন ওর জীবনে অন্য একজন মানুষ এসে গেছে, ওকে তুই চিরকালের জন্য হারিয়ে ফেলেছিস। বলেই পাগলের মতো হাসতে লাগলো সে। তাকে এখন পুরো একটা উন্মাদের মতো লাগছে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে টেবিলে থাকা ফুলদানিটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় বরাবর সজোরে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। সেই ভাঙা আয়নার টুকরোগুলো হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে ফেলল সে। তার হাত থেকে অঝরে রক্ত ঝরছে। চোখ দুটো রক্ত লাল হয়ে গেছে। দাঁত কটমট করে ক্রোধান্বিত কণ্ঠে রাইসা নিজে নিজে বলতে লাগলো, একবার নিজের ভুলে তুই আরিয়ানকে হারিয়ে ফেলেছিলি রাইসা, এখন তুই আবার ওকে হারিয়ে ফেলতে পারিস না? তোকে যে করি হোক ওকে নিজের মতো করে হাসিল করে নিতে হবে। এবার আর ওকে হারাতে দিস না। দরকার হলে ওই মেয়েটাকে সরিয়ে দে আরিয়ানের জীবন থেকে। ভেঙে টুকরো টুকরো হওয়া আয়নার প্রতিবিম্বগুলোর দিকে তাকিয়ে কথাগুলো বলছিল রাইসা। তার মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। এরপর হঠাৎ চিৎকার করে বলে উঠল, তুমি শুধু আমার আরিয়ান, তুমি আর অন্য কারো হতে পারো না। আরিয়ান দিদিতা, তাদের বন্ধুরা আদনান রুহি ওরা সবাই লং ড্রাইভে বেরিয়েছে। এবার আরিয়ান দিদিতা এক গাড়িতে বসেছে আর তার বন্ধুরা আরেক গাড়িতে বসেছে, আর আদনান রুহি অন্য গাড়িতে বসেছে। গাড়িটা হাইওয়ে ধরে ছুটে চলেছে আপন গতিতে। আরিয়ান ড্রাইভিং করার থেকে বেশি মনোযোগ দিচ্ছে হৃদিতার দিকে। কয়েক সেকেন্ড পরপরই হৃদিতার দিকে বারবার মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। পরক্ষণেই হঠাৎ করে মুগ্ধতার রেশ কেটে গিয়ে একটা বিষাক্ত চাপা ব্যথায় বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। এটা দেখে হৃদিতা বলল, আরিয়ান গাড়ি চালাও ঠিক মতো, পরে না হয় অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙবে। তোমার জন্য তো জানও কোরবান করে দিতে পারি। হৃদিতা চোখ রাঙিয়ে বলল, জান কোরবান করতে হবে না, তোমার শুধু আমার কাছে থাকলেই হলো। এসব কথা দ্বিতীয়বার শুনলে তোমার খবর আছে। গাড়িতে থাকা মিউজিক বক্সটা থেকে মৃদু আওয়াজে গানের কলি ভেসে আসছে। जो मेरी रूह को सेंधा प्यार दे ओ खुशी बन गए हो तुम, जिंदगी बन गया हो तुम।
হৃদিতা হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেল। তার হাসি খুশি মুখটা নিমিষেই বিষণ্ণতায় ছেয়ে গেল। কি এক গভীর ভাবনা জগতে তলিয়ে গেল সে। আরিয়ান সেটা লক্ষ্য করে চিন্তিত গলায় বলল। কি হয়েছে দিদি, তোমার হঠাৎ এভাবে মুড অফ হয়ে গেল কেন? হৃদিতা আচমকা আরিয়ানের হাত ধরে করুণ কণ্ঠে বলল। তুমি আমার থেকে কখনো হারিয়ে যাবে না তো আরিয়ান? হৃদিতার এই একটি কথার মাঝে যেন ঝরে পড়ল অপরিসীম বেদনা আর একরাশ মিনতি। এই একটি মাত্র বাক্য শুনে আরিয়ানের হৃৎপিণ্ড ধক করে উঠল। বেশ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে হৃদিতাকে ভালো করে পরখ করে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল। হঠাৎ এমন কথা কেন বলছো দিদি? পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার কাছ থেকে কখনো আলাদা রাখতে পারবে না। হঠাৎই আরিয়ানের আদনানের বলা কথাগুলো মনে পড়ে গেল। বুকটা আবার ব্যথায় জর্জরিত হয়ে উঠল। তবুও সেই মুহূর্তে শান্ত রইল। হৃদিতা ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো। আমার তবুও কেন যেন ভয় করছে আরিয়ান। কালকে রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি আমি। কোনো এক অদৃশ্য কালো ছায়া যেন আমাকে তোমার থেকে দূরে সরিয়ে নিচ্ছে, বহু দূরে সরিয়ে নিচ্ছে। আমি চাইলেও তোমার কাছে ফিরে আসতে পারছি না। বলে হৃদিতা ফুফিয়ে কেঁদে উঠল। সেটা দেখে আরিয়ানের চোখ থেকেও আপনা আপনি অশ্রু ঝরে পড়তে লাগলো। তার বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। সে হৃদিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলল। তোমাকে আমি কোনোদিনও হারাতে দেবো না দিদি। এই প্রাণ থাকতে না ঠিক এভাবে আজীবন বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমি সবসময় তোমারই ছিলাম, তোমারই আছে, আর চিরকাল শুধুমাত্র তোমারই থাকবো। মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তোমাকে কোনোদিনও আমার মন থেকে আর মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারবে না। তুমি শুধুই আমার হৃদি, আর আরিয়ান শুধুই তোমার। হৃদয়তা আরিয়ানের বুকের কাছে শক্ত করে মাথা ঠেকিয়ে তাকে আঁকড়ে জড়িয়ে ধরে রইল। যেন একটু আলগা হলেই আরিয়ান তার থেকে দূরে চলে যাবে। বেশ অনেকক্ষণ পর হৃদিতা কিছুটা স্বাভাবিক হয়েছে। সাদা রঙের BMW কারটা শহরতলি ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছে। এখানে কোনো যান্ত্রিক পরিবেশ নেই, আছে প্রকৃতির স্নিগ্ধতা এবং শীতল বাতাস। আরিয়ান আদনানের বলা কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাতে ড্রাইভিং করতে করতে অন্য হাতে হৃদিতার হাত ধরে ফেলল। হৃদিতা তার চোখের দিকে তাকালো। নিজের মনের ভেতর চলা তীব্র তাণ্ডবকে ভেতরে রেখে আরিয়ান শান্ত কণ্ঠে বলতে লাগলো। আমার একটা কথা রাখবে হৃদি? কি কথা আরিয়ান? আমরা এখনই বিয়ে করব না। আগে তুমি কানাডা ব্যাক করে নিজের স্টাডি কমপ্লিট করে ডাক্তার হয়ে ফিরবে। ওদিকে আমিও আমার পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হয়ে যাব। সেই সাথে আমার শখের গান গাওয়াটাকে পার্ট টাইম জব হিসেবে বেছে নেব। এর মধ্যে প্রফেশনাল সিঙ্গার হয়ে গেলেও হতে পারি। আফটার অল এটা তোমার আমার স্বপ্ন। দুজন যখন দুজনের ডেস্টিনেশনে পৌঁছে যাব, তখন আমরা পুনরায় একত্রিত হব। আমাদের দুজনের শুভ মিলন ঘটবে, আমাদের পরিণয় থেকে পরিণতি ঘটবে। আরিয়ানের কথা শুনে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল হৃদিতা। সে উত্তেজিত কণ্ঠে বলল। এসব তুমি কি বলছো আরিয়ান? আরিয়ান শক্ত কণ্ঠে বলল। আমি ঠিকই বলছি দিদি, আমাদের দুজনের ভালোর জন্যই বলছি। হৃদিতা কাতর কণ্ঠে আরিয়ানের দুই হাত শক্ত করে ধরে বলল। প্লিজ আমাকে নিজের জীবন থেকে এভাবে দূরে সরিয়ে দিও না আরিয়ান। আমি পারবো না তোমাকে ছাড়া এতগুলো বছর থাকতে। আমার নিঃশ্বাস আটকে আসবে তোমাকে ছাড়া। ভীষণ কষ্ট হবে আমার। আমি কিছুতেই তোমাকে ছেড়ে যেতে পারবো না। বলতে বলতে কান্না করে দিল হৃদিতা। হৃদিতার কান্না দেখে আরিয়ানের বুকে এই মুহূর্তে তোলপাড় শুরু হয়ে গেছে। কান্নাগুলো ভেতর থেকে দলা পাকিয়ে গলায় এসে আটকে আছে। কণ্ঠরোধে নিঃশ্বাস আটকে আসছে তার। তবুও সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখলো। নিজেকে তার হৃদিতার সামনে এভাবে দুর্বল প্রমাণ করলে চলবে না, তাতে মেয়েটা তার মায়ায় আরো বেশি করে আটকে যাবে। সে অতি সযত্নে হৃদিতার দু চোখের পানি মুছে দিয়ে তার ডোগাল ধরে ভেজা কমল কণ্ঠে বলল। আমি তোমার ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি দিদি। আগেরবার তোমাকে আটকে দিয়েছিলাম আমি, কিন্তু এবার আর আটকাবো না। দহন যন্ত্রণায় নিঃশেষ হয়ে গেলেও না। কারণ বিচ্ছেদের পর তোমার আমার যে মধুর মিলন ঘটবে, সেই অবিস্মরণীয় সুখের মুহূর্ত পৃথিবীর কোনো সম্পদেই ক্রয় করা যাবে না। আমি তোমার জন্য সেই মহেন্দ্র ক্ষণের মুহূর্তটির অপেক্ষায় থাকবো দিদি। বলে হৃদিতাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল আরিয়ান। হৃদিতা তার বুকের সাথে মিশে হাউমাউ করে কেঁদে চলেছে। আরিয়ানের চোখ থেকে নিঃশব্দ অসংখ্য অগণিত অনর্গল অশ্রু ঝরে পড়ছে। দুটি ব্যথাতুর তীব্র যন্ত্রণাময় হৃদয় আগুনের লেলিহান শিখার মতো প্রচন্ড যন্ত্রণায় কাটাচ্ছে। হায়, এই কষ্ট যদি বাহিরে বের করে দুনিয়াকে দেখানো যেত। অপরদিকে আদনান আর রোহিত চুপচাপ থাকার মানুষ নয়। তারা আবারও কোনো একটা টপিক নিয়ে ঝগড়া করতে ব্যস্ত। তাদের প্রেম করা থেকে ঝগড়াটাই হয় বেশি, কিন্তু দিন শেষে আবার একে অপরের সাথে কথা না বলে থাকতে পারে না। একসময় আদনান ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। এত ঝগড়াটে লাইফ পার্টনার নিয়ে আমি জীবন কাটাবো কিভাবে? আমাকে তো অকালে মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে।
রুহি রেগে লাল হয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কি আমি ঝগড়াটে? তুমি ঝগড়াটে, তোমার 14 গোষ্ঠী ঝগড়াটে। রুহির সম্বোধনে দুদিনে আপনি থেকে তুমিতে নেমে এসেছে। ড্রাইভিং করতে করতে আদনান আর চোখে রুহির চোখের দিকে তাকিয়ে বলল, 14 গোষ্ঠীর মধ্যে কিন্তু অতি দ্রুত তুমিও এসে যাবে রুহি। হ্যাঁ সেটা ঠিক, তবে এখনো তো আসিনি। আর আমার সাথে বেশি ঘাটতারামো করলে জীবনেও আসবো না। আমাকে তুমি পেতনি বলো না, একদিন দেখবে অন্য কোনো ভূতের ঘাড় ধরে তার গলায় ঝুলে আমি যাব। আদনান অতি দ্রুত গাড়ির ব্রেক কষে গাড়ি থামিয়ে স্থির দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে রইল। রুহি ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল আদনানের দিকে। আদনানের স্থির ও শান্ত দৃষ্টিতে সুস্পষ্ট রাগ দেখতে পাচ্ছে। রুহি শুষ্ক একটা ঢোক গিলে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আদনান রাগান্বিত কণ্ঠে বলল। কি বললে একটু আগে তুমি? রুহি মনে করার চেষ্টা করে বলল, একটু আগে তো কত কথাই বললাম, তুমি কোন কথাটা শুনতে চাচ্ছ? আদনান রাগে স্টিয়ারিং এর ওপর ঘুষি মেরে বসলো। রুহি ভয়ে কেঁপে উঠল। তার হঠাৎ মনে পড়ে গেল আদনান তার কোনো কথাটার জন্য রেগে আছে। তাই সে কাচুমাচু ভঙ্গিতে মুখটা করুণ করে আদনানের হাত ধরে মিষ্টি কণ্ঠে বলল, সরি। আদনান রাগ বজায় রেখেই বলল, সরিতে কোনো কাজ হবে না, আর সরি বলারও কোনো দরকার নেই। আমাকে তো তোমার ভালো লাগে না। যাও, অন্য কোনো ভূতের ঘাড় ধরে তার গলায় ঝুলে পড়ো গিয়ে। রুহি আদনানের হাতটা আরো শক্ত করে ধরে বলল, আচ্ছা সরি তো, আর কখনো বলবো না এমন কথা। আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কারো কথা আমি খুনাক্ষরেও ভাবতে পারি না। প্লিজ এবারের মতো মাফ করে দাও। আদনানের রাগ তবুও কমলো না। নিজের ভালোবাসার মানুষকে সে অন্য কারোর সাথে একটুখানিও শেয়ার করতে পারে না, সেসব কথা শুনতেও পারে না। রুহি এবার এক অভাবনীয় কাজ করে বসলো। আদনানের গালে একটা কিস করে বসলো, তারপর গুটিসুটি মেরে অন্য পাশে গিয়ে মুখ ঢেকে বসে রইল। আদনান ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল, কিন্তু যখন বুঝতে পারলো রুহি তার সাথে কি করেছে, তখন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে এক অসাধারণ অনুভূতি বয়ে গেল। তার রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। সে রুহির হাতগুলো ছাড়িয়ে নিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে একটা কিস করে বসলো। রুহি লজ্জায় লাল হয়ে গেল একদম। আদনান শান্ত কণ্ঠে বলল, তোমার অপরাধ ক্ষমা করা গেল হুড়বুড়ি। কিছুক্ষণ পরে আদনান তাকে ছেড়ে দিয়ে পুনরায় ড্রাইভিং করতে লাগলো। রুহি নিজেকে স্বাভাবিক করে বলল, সেই দিন তুমি কি কথা বলেছিলে আদনান, দূরে চলে গিয়েও আবার ফিরে আসবে মানে? আদনান সোজাসাপটা ভাবে উত্তর দিল, আমরা 2 দিনের মধ্যেই কানাডা ব্যাক করছি। আমরা মানে আমি, মাম্মা, ড্যাড আর রিদিতা। আরিয়ান ভাইয়া রিদিতার যাওয়ার ব্যাপারটা ফাইনাল করে দিয়েছে। এটা আমি মাম্মা ড্যাডকেও বলে রেখেছি। তারা অতি দ্রুত শায়লা আন্টি এবং রেজা আঙ্কেলকেও ব্যাপারটা বলে দেবে। রুহি হঠাৎ করে বুকটা কেঁপে উঠল। সে আদনানের হাত জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে প্লিজ দূরে চলে যেও না, আমার ভীষণ কষ্ট হবে। আদনান রুহির দিকে তাকিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে শান্ত কোমল কণ্ঠে বলল, আমি যখন তোমাকে কথা দিয়েছি আবার তোমার কাছে ফিরে আসব, তার মানে ফিরে আসবই। শুধুমাত্র কয়েকটা বছরের অপেক্ষা। এই বিরহের যন্ত্রণা যদি সহ্য করতে পারো তবে তোমার ভালোবাসা সার্থক। বিচ্ছেদের কষ্ট সহ্য করে ভালোবাসার অগ্নি পরীক্ষা দাও। সেই পর্যন্ত যদি তুমি আমাকে একইভাবে ভালোবাসো তবে সেটাই আমার প্রতি তোমার প্রকৃত ভালোবাসা। আমার ক্ষেত্রেও ঠিক সেই রকম। আমিও এই কয়েকটা বছরে দেখতে চাই তোমার প্রতি আমার ভালোবাসার তীব্রতা কতটুকু। তারপর কোনো একদিন সকল বাধা অতিক্রম করে আবার তোমার বুকে ফিরে আসবো আমি। সেই দিনটার দিকে চেয়ে অপেক্ষা করবে তো আমার জন্য? রুহি অশ্রুসিক্ত চোখে আদনানের দিকে তাকিয়ে রইল। গাল দুটো ভিজে গেছে চোখের পানিতে। তার বুকে এই মুহূর্তে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। আদনানের বুকের ভেতরেও চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। চোখগুলো পাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। অনেক